দেখতে পাচ্ছ? লিভ নিয়ে আবার জয়েন করো। ওইভাবে আবার দাও, ওইভাবে লাইভ কেটে গেছে। ওইভাবে লিভ নাও, লিভ লিভ ক্লাস নিয়ে আবার জয়েন করো। হ্যাঁ, আবার জয়েন করো। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে আবার জয়েন করো, ওইভাবে আবার জয়েন করো। আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, সবাই শুনতে পাচ্ছ? ওই ব্যাপে সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? অল ক্লিয়ার। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এটা বলা যেতে পারে যে শেষের শুরু। তোমাদের জীব প্রযুক্তি এটা অফিসিয়ালি আমার লাস্ট ক্লাস, যদিও আমি তোমাদের আরও একটা ছোট্ট ক্লাস নেব, প্রতিরক্ষা চ্যাপ্টারের উপরে তোমাদের আরেকটা ছোট্ট ক্লাস নেব, এবং তোমাদের পরীক্ষা তো 2 জুলাই, তার আগে তোমাদের আমি সাজেশন ক্লাস উপহার দিব। তো ব্যাপারটা এমন না যে একদমই শেষ হয়ে যাচ্ছে, একদমই শেষের ব্যাপারটাকে আমি শেষ হিসেবে দেখছি না। আগামী 1-2 সপ্তাহের মধ্যে তোমাদের আরও একটা ক্লাস আমি নিব ইনশাল্লাহ, সেজন্য আজকেই একদম লাস্ট ক্লাস, ব্যাপারটা এরকম কিছু না। তবে অফিসিয়ালি রুটিন অনুসারে আজকে শেষ ক্লাস। এরপর যে ক্লাসটা নিব সেটা তো এক্সট্রা ক্লাস, এরপর যেই ক্লাসগুলো নিব সেগুলো তো এক্সট্রা ক্লাস। আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সাথে একটা অসাধারণ যাত্রা হলো। আমি জানি না যে তোমরা সবগুলো বায়োলজি ক্লাস সবাই শেষ করতে পারছো কিনা। যদি পেরে থাকো, আমরা যা পড়িয়েছি আমি, ফাহাদ ভাই বা শুভ্র মিলে, আমার মনে হয় না যে বায়োলজিতে এর বাইরে এইচএসসিতে তোমার আর কিছু প্রয়োজন হবে। তুমি ইনশাল্লাহ এখান থেকে পুরোপুরি আমরা যে ক্লাস পড়িয়েছি, আমরা যে ক্লাস কন্টেন্ট তোমাকে দিয়েছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি এখান থেকে পুরোপুরি কমন পেয়ে যাবা পরীক্ষায়, এবং তুমি এইচএসসিতে A+ পাওয়ার জন্য, 90+ মার্ক পাওয়ার জন্য যা 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 পারা দরকার তুমি সব পারবা। তো যারা ওই ব্যাপারে ক্লাসে কোনো ঝামেলা অনুভব করছো, তারা আবার জয়েন করো, তারা আবার রিজয়েন করো। তো আমি কথা বাড়াবো না, চলো বিসমিল্লাহ বলে আমি আলোচনা শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হলো জীব প্রযুক্তি বা বায়ো টেকনোলজি। প্রিয় ভাই বোনেরা, এই চ্যাপ্টার থেকে তুমি একটা সিকিউ আশা করতে পারো। তুমি যদিও এটা লেকচার 1 দেওয়া, 1 লেকচারই আমরা চ্যাপ্টার থেকে শেষ করার চেষ্টা করব। এই চ্যাপ্টারে পড়া আছেই মাত্র 2টা, এই 2টা টপিক থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্ন অ্যানালাইজ করো, তাহলে দেখবা তুমি যেই বোর্ডের, দিনাজপুর বোর্ড হোক, চিটাগাং বোর্ড হোক, যশোর বোর্ড হোক, কুমিল্লা বোর্ড হোক, ওই বোর্ডে যদি 1 বছর আগে এই যে এখানে যে 2টা টপিক 2টার নাম আগে লিখে দেই। একটা টপিকের নাম, মেইন টপিকের নাম কি? একটা টপিকের নাম টিস্যু কালচার, আরেকটা টপিকের নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তুমি যেই বোর্ডে, তুমি যদি ইতিহাস ঘেটে দেখো, তুমি দেখবা যে হয় তোমার বোর্ডে এই বছর আগের বছর টিস্যু কালচার আসছে, তোমার আবার আসবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অর্থাৎ আগের বছর এটা আসলে পরের বছর এটা, আগের বছর এটা আসলে পরের বছর ওটা, এইভাবেই এখান থেকে, এই চ্যাপ্টার থেকে এইভাবেই প্রশ্ন আসে। তো এই পুরো চ্যাপ্টারের মূল আলোচনা এই 2টা, এছাড়া কিছু ছোট ছোট সাইড আলোচনা আছে। তো আমরা আগে মূল এই 2টা টপিক সবার আগে, মূলত এই 2টা টপিক সবার আগে পড়বো, তারপরে আমরা অন্য আলোচনায় যাব। তো এই 2টা টপিক তুমি যদি পারো, তুমি আশা করতে পারো যে পরীক্ষায় তুমি একটা না একটা কমন পাবা। এবার যেহেতু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হতে যাচ্ছে, সারা দেশে একই প্রশ্নপত্রে তুমি পরীক্ষা অংশ নিবা,
এই দুইটার মধ্যে একটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, তো সব মিলিয়ে আগামী 2 ঘন্টার মধ্যে আমরা এই চ্যাপ্টারের সব কিছু ইনশাল্লাহ এ টু জেড পড়ে ফেলবো। একদম সহজ টপিক। এটা যদি আমি একটা ক্লাস 5-এর বাচ্চাকে পড়াই, সেও এটা দেখবা যে সেও এটা উত্তর করতে পারবে। তাহলে চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আমরা একটু বিগত বছর প্রশ্নগুলো দেখি যে এইখান থেকে প্রশ্ন কিভাবে আসবে। তুমি তো চ্যাপ্টারটা আমি নিশ্চিত একবার হলেও পড়েছো। এমন খুব কম বাচ্চা পাওয়া যাবে যারা চ্যাপ্টারটা একবারের জন্যও পড়ে নাই। তোমরা এই জিনিস জীবনে একবার হলে অবশ্যই পড়েছো। তো চলো আমরা আগে একটু সিকিউ গুলো দেখে নেই যে সিকিউ গুলো আসবে কিভাবে। তো সিকিউ গুলো তুমি যদি চিনতে পারো তাহলে উত্তর করা আমাদের জন্য খুব সহজ হবে। তাহলে সিকিউ গুলো চলো আমরা চেনা শুরু করি। সিকিউ গুলো আসবে কিভাবে, লেটস স্টার্ট। এইরকম একটা প্রশ্ন দিবে, দেখো ওয়াই জেড, ওয়াইতে এক্সপ্লান্ট থেকে অনুচারা তৈরি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। জেড জিন থেকে রিকম্বিনেন্ট ডিএনএ, সেখান থেকে ট্রান্সজেনিক জীব। আমরা যে দুটো কথা বললাম, ওয়াই মানে টিস্যু কালচার, জেড মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসবে। চলো আমরা গ আর ঘয়ের দিকে তাকাই, দেখো কিরকম প্রশ্ন করেছে। উদ্দীপক ওয়াই এর ধাপসমূহ ধারাবাহিকভাবে বর্ণনা করো। টিস্যু কালচারের ধাপসমূহ ধারাবাহিকভাবে বর্ণনা করো। তোমার কাছে এটা চেয়েছে। উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো এবং কোনটির মাধ্যমে জীব, ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। তাহলে টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে তোমার কাছে তুলনা চেয়েছে এবং বলেছে কোনটাতে ভিন্ন বৈশিষ্ট্যের জীব তৈরি হওয়া সম্ভব। তো এর মধ্যে কোনটা সেটা আমরা পড়তে পড়তে জানবো। তাহলে দেখো ধাপ থেকে প্রশ্ন আসছে। এরপরে দেখো এই যে এই ছবিটা, এটা তো টিস্যু কালচারের ছবি। ক চিত্রের প্রযুক্তিটির বহু সংখ্যক চারা উৎপাদন, সোমাক্লোনাল ভিন্নতা এবং মেরিস্টেম কালচারের জন্য অবশ্য প্রয়োজন ব্যাখ্যা করো। তো এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটার নাম যে টিস্যু কালচার প্রযুক্তি, এই টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব থেকে প্রশ্নটা আসছে। দেখো প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন। তুমি যদি না পড়ে যাও তোমার কাছে এটা প্রচন্ড কঠিন বলে মনে হবে, তুমি যদি এটা না পড়ে যাও। এবার দেখো বর্তমান বিশ্বে অপরাধী শনাক্তকরণে খ প্রযুক্তিটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এই যে খ প্রযুক্তি, এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটার নাম হলো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। এইটা আমরা পড়বো। তাহলে আরেকটা টপিকের নাম কি হলো? আরেকটা টপিকের নাম হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, তো আমরা ব্রাইটনেস ঠিক করছি। হোয়াইটের ব্রাইটনেসটা একটু বেশি দেখা যাচ্ছে। নাহিদ, আমি তো বললামই ক্লাসের শুরুতে ব্রাইটনেস একটু কমাই, যে সাদা লেখা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, তো ফাইন। তাহলে দেখো প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্নগুলো একটু সবাইকে আগে দেখাই নেই। তারপরে দেখো ডক্টর সোহেল গবেষণাগারে আলুর মুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করলো। অন্যদিকে ডক্টর মিজান বিটা ক্যারোটিন এবং আয়রন উৎপাদনকারী জিন সমৃদ্ধ একটা ভুট্টার জাত তৈরি করলো। একই কথা। তুমি যখন, তাহলে প্রথমটার নাম কি? এই যে ডক্টর সোহেল, আলুর চারা তৈরি কিভাবে সম্ভব, টিস্যু কালচার পদ্ধতির ধাপ। তারপরে উদ্দীপকের ডক্টর মিজানের প্রযুক্তির সম্ভাবনা আলোচনা করো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সম্ভাবনা বা গুরুত্ব, এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তারপর ডক্টর এক্স গবেষণাগারে বীজ ছাড়াই এ উদ্ভিদের অসংখ্য চারা তৈরি করলেন এবং ওয়াই বিটা ক্যারোটিন আয়রন তৈরি জিন সংযুক্ত করে নতুন জাত উদ্ভাবন করলেন। কৃষির উন্নয়নে এ উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার লিখো। এবং তারপরে এই যে বি উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অপরাধ দমনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, অপরাধ দমনে ব্যবহার বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। দেখো কতভাবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, দেখো কতবার আসছে। বোর্ডের নাম পড়ার দরকার নেই, তুমি জাস্ট যদি প্রশ্নগুলো সলভ করে যাও, পড়া মাত্র 2টা টপিকের, ওই 2টা টপিকের ধাপ এবং গুরুত্ব আমি তোমাকে পরের সবগুলো দেখাতে পারি। একদমই একই রকম কথা, মোটামুটি একই রকম কথা। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি এটা বর্জ্য ব্যবস্থাপনা থেকে আসছে। তো আমি কথা না বাড়িয়ে আমি চলো পড়ালেখা শুরু করি। আমরা সবার আগে থ্যাঙ্কস এভরিওয়ান চলে আসলো। তুমি সবগুলাই দেখতে পাবা যে ঘুরে ফিরে এইগুলাই তোমার প্রশ্ন আসবে। তো আমরা আগে চলো ধাপগুলা পড়ে ফেলি। আমরা যদি ধাপগুলো পড়ে ফেলতে পারি, আমাদের ধাপগুলা যদি পড়া হয়ে যায়, তাহলে ছোট্ট ভাইয়া বা আপুটা আমরা দেখবো সবগুলো প্রশ্ন তুমি ধরতে পারছো এবং উত্তর করতে পারছো। পড়া মাত্র 2টা। পড়া 2টা কি? এই যে আবারও বলছি, পড়া মাত্র 2টা টপিক।
একদম পড়া হলো দুইটা টপিক, একটা হলো টিস্যু কালচার পদ্ধতির বিবরণ এবং তার গুরুত্ব, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বিবরণ এবং তার গুরুত্ব। প্রিটি ইজি, খুবই সহজ। তুমি জাস্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করবা। এই চ্যাপ্টার থেকে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি এখান থেকে এটা অবশ্যই উত্তর করবা। ঠিক আছে, ওকে। তাহলে সবার আগে কোনটা পড়বো? আচ্ছা চলো সবার আগে টিস্যু কালচারটা ঘাটাঘাট পড়ে ফেলি। টিস্যু কালচার পড়তে বেশি সময় লাগবে না। তো চলো আমরা 1 নম্বরে পড়বো টিস্যু কালচার। আমরা 1 নম্বরে টিস্যু কালচার পড়বো ইনশাআল্লাহ। টিস্যু কালচার, তো এখান থেকে কি কি পড়তে হবে আমাদেরকে? তুমি নামটা দেখো তো, টিস্যু কালচার। তাহলে একটা কালচার শব্দের অর্থ চাষ করা। আমরা কালচার মানে সংস্কৃতি বুঝি, কিন্তু এখানে কালচার শব্দের অর্থ চাষ করা, ছোট থেকে জিনিসটাকে বড় করা, একটা থেকে অনেকগুলা করা, এই জিনিসটাকে বলা হচ্ছে টিস্যু মানে কালচার। তাহলে টিস্যু, গাছ থেকে আমরা টিস্যু নিব, টিস্যু নেওয়ার পর গাছ থেকে আমরা টিস্যু নিব, টিস্যু নেওয়ার পর সেটাকে অনেকগুলো করব, এইটার নাম হলো টিস্যু কালচার। আমি তোমাকে সবার আগে বইয়ের যে ছবিটা তুমি আঁকবা, সেই ছবিটা তোমাকে ঘাটাঘাট দেখিয়ে দেই। দেখো তোমার বইয়ের এই ছবিটা তুমি আজকেই প্র্যাকটিস করবা। আজকের ক্লাস শেষেই তুমি এইটা প্র্যাকটিস করবা। লেটস স্টার্ট। এই যে তাকিয়ে দেখো তো, এই যে, তাহলে এই ছবিটা তুমি যদি পড়ে ফেলতে পারো, এই ছবিটা তুমি যদি আঁকতে পারো, তুমি এইটা যদি পরীক্ষায় আসে, তুমি একদম ছক্কা মেরে দিবা, আশা মতো ছক্কা মেরে দিবা। আগের ছবিটা তোমাকে একদম সহজ করে বুঝাই দিই। দিস ইজ প্রিটি ইজি, এত সহজ যে তোমাকে কি বলবো। প্রিয় ভাই বোনেরা দেখো তো, সবার আগে এই যে দেখো একটা টবে লাগানো একটা গাছ আছে, তুমি দেখতে পাচ্ছ একটা চারা গাছ টবে লাগানো আছে। তো তুমি যদি এটা আঁকতে চাও, চলো আমরা এটা এঁকে ফেলি। এটা তো পরীক্ষায় আসবে, এই ধাপটা তোমাকে ছবি দিতে হবে। তাহলে এই যে, তো আমি যেটা করি সেটা হলো, দেখো এই যেখানে টবে লাগানো একটা গাছ আছে, তো ঠিক আছে, তো চলো একটা টবের ছবি দ্রুততার সাথে, এই যে সুন্দর করে দ্রুততার সাথে একটা টবে লাগানো, তুমি একটা সুন্দর একটা টব আঁকা যদিও খুব একটা সহজ কাজ না। টবটা, তো আমরা চাইলে, তুমি যেহেতু একই কালার দিয়ে আঁকবা, তারপরও তোমাকে বোঝানোর জন্য যে এটা একটা সুন্দর একটা গাছ, এই যে একটা সুন্দর একটা গাছ, তুমি মনের মাধুরী মিশিয়ে গাছটা আঁকবা। টবে লাগানো সুন্দর একটা গাছ। তাহলে প্রথমে একটা গাছ আমরা নির্ধারণ করলাম, এই গাছটার নাম আমরা দিব কি? এই গাছের নাম হবে মাতৃ উদ্ভিদ। এই গাছটার নাম হলো মাতৃ উদ্ভিদ, মা। এই মাতৃ উদ্ভিদ থেকে আমরা অল্প কিছু কোষ কেটে নিব। এই মাতৃ উদ্ভিদ থেকে আমরা, ধরো তার রোগমুক্ত জায়গা থেকে অল্প কিছু কোষ কেটে নিব। দেখো এই যে কোষগুলো আঁকা আছে কি সুন্দর করে, দেখো অল্প কিছু কোষ এইভাবে তুমি এঁকে দিবা। মাতৃ উদ্ভিদ থেকে আমরা অল্প কিছু কোষ কেটে নিলাম। এই যে অল্প কিছু কোষ কেটে নেওয়া হলো, এই কোষটাকে বলা হবে এক্সপ্লান্ট। এইটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, যে মাতৃ উদ্ভিদ থেকে যে কোষগুলোকে আলাদা করে নেওয়া হয়, যে টিস্যুটাকে আলাদা করে নেওয়া হয়, এই টিস্যুটার নাম কি? এই টিস্যুটার নাম হলো এক্সপ্লান্ট। ডান, ওকে। তারপরে দেখো এই কোষটাকে আমরা এই টেস্ট টিউবে বসাবো। এখন এই টেস্ট টিউবটা আমাদেরকে সুন্দর করে কষ্ট করে আঁকতে হবে। তো এই টেস্ট টিউবটা আঁকার জন্য আমি এরকম ত্রিভুজ ব্যবহার করলাম। এই 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 আমার জন্য তোমরাও এরকম স্কেল ব্যবহার করবা, দ্যাট উইল হেল্প ইউ। ওকে, ঠিক আছে, এটা একটু ছোট করে দেই। এই তো, তো বইয়ের মতোই হলো কিনা? তো বইয়ের মতোই, ধরো ওখানে ওটা শিকল, আচ্ছা, তো দ্যাটস ফাইন। তো এটাকে এখন আমি একটু এটাকে যাতে নিয়ে যাব, একবার আঁকলেই তো হয়ে গেল, তাই না? তো এই যে আমরা একটা টেস্ট টিউব, এই যে ক্যালাস মিডিয়াম এঁকে ফেললাম। তো এইটার মাথায় এই যে ছিদ্র পুঁচি দিয়ে দিলাম, এই যে এটার মাথায় পুঁচি দিয়ে দিলাম। আর ভেতরে কি দিব? ভেতরে এরকম পানি। তো পানিটাও বারবার আঁকার দরকার নেই, আমি একবারে পানিটা একবারে দিয়ে দিচ্ছি। পানি তো না, এটা হলো মিডিয়া আর কি। তো এই যে মিডিয়াটা আমি একবারে দিয়ে দিলাম।
দ্যাটস ফাইন। তাহলে দেখো তো এই জিনিসটা আমি কয়বার আঁকবো, দিস এত সহজ, একবার আঁকবো, দুইবার আঁকবো, তিনবার আঁকবো, চারবার আঁকবো, পাঁচবার আঁকবো, সেম জিনিস আমি কয়টা আঁকবো, সেম জিনিস আমি পাঁচটা আঁকবো, আমাকে কোনো পরিশ্রম করতে হবে না, আমার জন্য এটা খুবই সহজ, কারণ আমি তো জাস্ট কপি করে নিব, তোমাদেরকে এটা ঘাটাঘাট একই জিনিস পাঁচটা আঁকতে হবে। তো এই চিত্রটা আসলে কেন সহজ, কারণ তোমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না। তাহলে দেখো একই জিনিস কি করলাম, পাঁচবার আঁকলাম, ঠিক আছে, ওকে, তাহলে পাঁচটা আঁকলাম। আচ্ছা, তো কি করলাম সেটা বুঝাই দেই, তারপরে আমরা পরের ধাপে যাই। তাহলে কি করব, প্রথমে মাতৃ উদ্ভিদ সিলেক্ট করলাম, সেখান থেকে কিছু কোষ যেগুলোকে আমরা কালচার করব, যেটাকে আমরা নাম দিলাম এক্সপ্লান্ট, সেটাকে ওখান থেকে বের করে নিয়ে আসলাম। এই বের করা কোষগুলাকে এই জায়গাতে স্থাপন করলাম। এই যে জিনিসটা, এই যে টিউবটা আঁকলাম, এই যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হলো মিডিয়াম। শব্দটা দিকে দেখো লেখা আছে মিডিয়ামে টিস্যু স্থাপন। তাহলে দেখো তো এই যে মিডিয়ামে টিস্যুটাকে স্থাপন করলাম, এই যে, তাহলে আমি এখানে লিখলাম নামটা, সুন্দর করে লিখলাম যে মিডিয়ামে টিস্যু স্থাপন। তুমি সুন্দর করে এভাবে ঘাটাঘাট এঁকে ফেলবা, মিডিয়ামে টিস্যু স্থাপন। তাহলে ওকে, তাহলে আমরা মিডিয়ামে টিস্যু স্থাপন করে ফেললাম। ওকে, মিডিয়ামে টিস্যু স্থাপন। ওকে, এই কালচার মিডিয়ামটা কি সেটা নিয়ে আমরা একটু পরে পড়বো, কিন্তু তার আগে একটু ধাপগুলো দ্রুততার সাথে জেনে নাও। এই কালচার মিডিয়ামে এই গাছটার বড় হওয়ার জন্য সব রকম খাওয়া দাওয়া দেওয়া আছে, এটার বেঁচে থাকার জন্য যা যা খাওয়া দাওয়া দরকার সবকিছু এটার মধ্যে দেওয়া। তাহলে এটার নাম কি, কালচার মিডিয়াম, কালচার মিডিয়াম, এটার নাম হলো মিডিয়াম। ঠিক আছে, সুন্দর। ওকে, তারপরে মিডিয়ামে যখন খাওয়া দাওয়া পাবে গাছটা আস্তে আস্তে কি হবে, দেখো গাছটা আস্তে আস্তে বড় হবে। এই যে গাছটা আস্তে আস্তে বড় হলো, দেখো তো এই গাছটাকে তুমি এর পরের ধাপে কি করবা, গাছটাকে এইরকম এইরকম একটু এইরকম আর এইরকম একটু বড় করে দিবা। তো এই যে একটু বড় হলো, তখনও কিন্তু এটার মূল কাণ্ড আলাদা করে চেনা যায় না। তো এখানে কোষগুলো একটু বড় হয়, এটা গাছের মতো দেখায়, কিন্তু এই যে গাছটা যেমন আলাদা একটা শিকড় আছে মাটির নিচে, উপরে কাণ্ড আছে, তার উপরে পাতা আছে, এটার এরকম মূল কাণ্ড পাতা আলাদা করে বোঝা যায় না। এই যে যখন মূল কাণ্ড পাতা আলাদা করে বোঝা যায় না, তখন এই গঠনটাকে বলা হবে ক্যালাস। এইটার নাম কি, এটার নাম হবে ক্যালাস। তো এইটার ধাপের নাম হলো ক্যালাস তৈরি। কি তৈরি, ক্যালাস তৈরি। পরীক্ষায় কিন্তু আসবে যে ক্যালাস কি জিনিস। আমরা টিস্যু কালচারে টিস্যুটাকে স্থাপন করার পর সেটা বৃদ্ধি পেয়ে যে মূল কাণ্ড পাতাবিহীন একটা অনিয়ত আকৃতির, যেটা নির্দিষ্ট আকৃতি নাই, যাকে আলাদা করে দেহের খণ্ডগুলোকে চেনা যায় না, তাহলে কি তৈরি হবে, ক্যালাস তৈরি হবে। পরের ধাপের নাম কি, ক্যালাস তৈরি। এরপরে দেখো এই যে ক্যালাস তৈরির পর এরা আস্তে আস্তে মূল কাণ্ড পাতা তৈরি করা, কাণ্ড আর পাতা আলাদা আলাদা করে চেনা শুরু হলো। যখন তুমি আলাদা করে এরকম কাণ্ড পাতা ছোট ছোট চারার মতো চিনতে পারবা, তখন দেখো পরের ধাপে কি তৈরি করলা, ছোট ছোট গাছের মতো তুমি দিবা, ছোট ছোট গাছের মতো, এরা ছোট ছোট গাছের মতো তৈরি করা ক্যালাসটা ছোট ছোট, তাহলে এটার নাম হলো অনুচারা তৈরি, এটার নাম অনুচারা তৈরি। তাহলে পরের ধাপের নাম হলো অনুচারা তৈরি। ঠিক আছে, অনুচারা, চারা আলটিমেটলি যে চারা তৈরি হচ্ছে বা অনুচারা তৈরি হচ্ছে। এরপর এই সাধারণত এইগুলাকে নিয়ে আরো একটা মিডিয়ামে স্থাপন করা হয়, ওই মিডিয়ামে আরো অন্যরকম খাবার দাবার দেওয়া হয় যাতে তার মূল তৈরি হয়। দেখো এই যে মূল, তাহলে এই অনুচারা তৈরি করার জন্য এই গাছগুলাকে আমরা, এই ছবিটা আর ওই ছবিটা 3 এবং 4, এই ছবিটা এই ছবিটা আসলে একই রকম। তারপর পরের ছবিটাতে গাছগুলাকে আরেকটু বড় করে দিবা, আরেকটু বড় করে দিলা। পরের ধাপে কি তৈরি হবে, পরের ধাপে এদের মূল তৈরি হবে। তো এই যে গাছগুলা তুমি আঁকবা, এইভাবে আঁকবা, কালার ইউজ করতে পারলে সবচেয়ে সুন্দর হতো। তুমি নিচের দিকে যে আমি হলুদ কালার করে দিলাম, কি তৈরি হবে, মূল তৈরি হবে। তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে কখন মূল তৈরি হচ্ছে, যখন মূল তৈরি হবে তার মানে সে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবে। মূল তৈরি, মূল তৈরি মানে কি, ও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওকে আর বাবা মায়ের ইনকামে চলতে হবে না। যখনই তার মূল তৈরি হয়ে গেল, তার মানে সে এখন মাটি থেকে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবে। তখন তাকে আমরা কোথায় পাঠাই দিব, তখন তাকে আমরা টবে পাঠাই দেব, টবে। তো দেখো এই জিনিস তো অলরেডি আমাদের আঁকা আছে। তো এই যে তাকায় দেখো, তাহলে এইটা যেহেতু আমাদের অলরেডি আঁকা, তো আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। তো আমার জন্য এটা সহজ, তোমাদের জন্য এটা কঠিন হবে, তোমাদেরকে এটা আবার আঁকতে হবে। তো এইগুলো তো এখনো ছোট আছে, তাহলে এই যে, তাহলে একটা টব, দুইটা টব, বইয়ের মতো তুমি চাইলে 3টা টব দিয়ে দিতে পাইলা। যেহেতু 3টা চারা আঁকছি, 3টাকে 3টা টবে স্থানান্তর করলাম। তাহলে মূল তৈরি হওয়ার পর কোথায় পাঠিয়ে দিলাম, মূল তৈরি হওয়ার পর আমি তাকে টবে পাঠিয়ে দিলাম।
টবে পাঠিয়ে দেওয়ার পর লাস্ট এরপর এইটাকে কোথায় নিয়ে যাব, এরপর এটাকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাব। এরপর দেখো এটাকে প্রাকৃতিক পরিবেশে এই গাছটাকে তুমি মাটিতে স্থাপন করবা। টবে একটু বড় হওয়ার পর তুমি এখন এক একটা গাছকে এক একটা জায়গায় নিয়ে যাবা, সুন্দর করে দিয়ে দিবা এই যে ডালপালা তোমার ইচ্ছা মতো তুমি সুন্দর করে যেভাবে আঁকতে চাও মনের মাধুরী মিশিয়ে তুমি মাটিতে স্থাপন করবা। তাহলে এই যে পড়াটা, এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার? এই কাজটা তুমি নিজেও করতে পারবা, তবে এই কাজটা তুমি করতে পারবা না তা না, কিন্তু কালচার করা এই জায়গাটা কিছুটা সফিস্টিকেটেড মানে জীবাণুমুক্ত পরিবেশে এটা করতে হয়, কালচার মিডিয়াম তৈরি করার একটা বিষয় আছে। কিন্তু ধাপগুলা এটা একটা ক্লাস 2 এর বাচ্চাকে বুঝাই বললে ও করতে পারবে, যে আমরা গাছ থেকে ছোট একটা টিস্যু নিব, সেটাকে বলবো এক্সপ্লান্ট, তারপর সেটাকে কালচার মিডিয়াম স্থাপন করব, সেটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর এটার নাম হবে ক্যালাসটা আস্তে আস্তে বড় হবে, অণুচারা তৈরি করবে, এই অণুচারাগুলোকে অন্য আরেকটা মিডিয়ামে বসাবো যাতে মূল তৈরি হবে, যখন মূল তৈরি হবে সেটাকে অন্য টবে স্থাপন করব, যখন টবে আরেকটু মোটামুটি নিজে ভালো মতো বেঁচে থাকবে তখন সেটাকে আমরা কোথায় স্থাপন করব, মাটিতে স্থাপন করব। তাহলে দ্যাটস ইট, এই তো। তাহলে দেখো তো এই যে সিরিয়াল পানির মতো সহজ কিনা, এইটা কোনো পড়া হলো? তো এইভাবে তুমি সুন্দর করে দিয়ে দিবা। তো দেখো তো না পারার কোনো কারণ আছে? এই জিনিস না পারার কোনো কারণ আছে? পারবো কিনা? ইনশাল্লাহ। আমার ড্রয়িং দেখে টিচার আমাকে 100তে 110 দিবে। তো এটা একদম তোমার মনের ভাষায় তুমি ছবিটা বুঝলে তুমি সুন্দর করে একদম লিখে ফেলতে পারবা, এঁকে ফেলতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটা বুঝে যাই তাহলে বাকি যে পড়ালেখাগুলো আছে এগুলো একদম অল্প পড়ালেখা, চিন্তা করার কিচ্ছু নাই। তোমাকে শুধু হেডলাইনগুলো লিখতে হবে, হেডলাইন। পারবা ইনশাল্লাহ। ওকে, সাইদুল কমেন্ট করছে ভাই নিউরো সায়েন্সে ভর্তি আছি, জিবিএস হইছে। তোমার নিজের? সাইদুল কি বলো, কোন ফ্লোরে ভর্তি আছো তুমি, কয় তলায় বলো, তোমাকে আমি কালকে দেখতে যাব। বলো কি সাইদুল? নিউরোসায়েন্স হাসপাতালে প্রতিদিনই আমার মিনিমাম 2 থেকে 3 জন স্টুডেন্টদের সাথে দেখা হয়, বা স্টুডেন্টের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়। একটু ব্যাপারটা আমাকে একটু কি বলে, ব্যাপারটা আমাকে একটু মানে আনন্দ তো দেয়, আবার কিছুটা মাঝে মাঝে বিব্রত হই। সেদিনকার ঘটনা তোমাদেরকে বলি। 6 তলায় ভর্তি আছো সাইদুল? ঠিক আছে, কত নম্বর বিছানা ভাইয়া? ওকে, গতদিন আমাদের একটা আলাদা ডেডিকেটেড স্ট্রোকের ইউনিট আছে, স্ট্রোক। তো আমরা এরকম রাউন্ডে গেছি, রাউন্ড যাওয়া মানে ডাক্তাররা সকালবেলা ফলো আপ দিতে যায় যে যে সকল রোগী ভর্তি আছে তারা কি অবস্থায় আছে। তো আমরা রাউন্ড ফলো আপ দিতে গেছি। তো 612তে আচ্ছা 9 নাম্বার বিছানা। ঠিক আছে ঠিক আছে সাইদুল, 9 নাম্বার বিছানা। আমি তো কালকে সকালে যাব, আমাকে ডাকিও অ্যাটলিস্ট। ঠিক আছে, তুমি যে ইউনিটে ভর্তি আছো আমি বলে দিব তোমাকে, সেই ইউনিটে ডাক্তারদের সাথে তোমাকে পরিচয় করাই দেব। ওকে, তো কি ঘটনা ঘটলো, তো আমি যে ইউনিটে আছি আমার প্রফেসর স্যার, তো প্রফেসর মানে তো অনেক সিনিয়র, সবচেয়ে যে আমার ইউনিটের প্রধান। তো পেশেন্ট বিছানায় শুয়ে আছে, আমরা রোগটা নিয়ে আলোচনা করছি। হঠাৎ করে ওই বাচ্চাটা মানে যে কিনা পেশেন্ট, সে বলে উঠলো, তোফায়েল স্যার আপনি? প্রফেসরের সামনে আমি তো মানে একটু বিব্রত হয়ে গেলাম, লজ্জা হয়ে গেলাম। তারপর মানে প্রফেসর দাঁড়িয়ে আছে, বাচ্চাটা আমাকে বলতেছে স্যার আপনি আপনি মানে প্রফেসর মানে কিছুটা বিব্রত হয়ে গেলাম আমি। পরে পরে বাবুটা এখন ভালো আছে, ওকে ও আমাদের সাথে 7 দিন ভর্তি ছিল আমাদের ইউনিটে। ওর পিঠ থেকে পানি বের করা লাগছে, পরীক্ষা করা লাগছে, পরে সব রিপোর্ট নর্মাল এসে ও এখন ভালো আছে। আচ্ছা সে যাই হোক, ঠিক আছে সাইদুল, সাইদুল ঠিক আছে, কোনো সমস্যা নেই সাইদুল, তোমার সাথে কালকে দেখা হবে ভাইয়া, তোমার জিবিএস হয়েছে ইনশাল্লাহ। তো তাহলে আমরা চলো মূল পড়ায় ফিরে আসি। তাহলে দেখো তো এই যে টিস্যু কালচারের এই ধাপগুলা, এখন প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এটা তো যে কেউ বলতে পারবে, এই ধাপগুলো একটা ক্লাস 5-এর বাচ্চা লিখতে পারবে। কিন্তু পরীক্ষায় আমরা যদি 4-এ 4 বা 3-এ 3 পেতে চাই, পরীক্ষায় আমাদের 4-এ 4 বা 3-এ 3 পেতে চাইলে আমাদেরকে ধাপগুলা বইয়ের মতো করে লিখতে হবে, বইয়ের মতো করে লিখবা। তাহলে বইয়ের মতো করে তোমার ভাষায় লিখবা, কিন্তু বইয়ের মতো করে করার জন্য কি করতে হবে, ভেতরের কথাগুলা তুমি তোমার ভাষায় লিখবা, ঠিক আছে? কিন্তু হেডলাইনগুলা হবে হুবহু বইয়ের মতো, হেডলাইনগুলা একদম বইয়ের মতো পিক করবা। দেখো তো এই যে 1 নাম্বার হেডলাইন, টিস্যু কালচার পদ্ধতির ধাপ, মাতৃ উদ্ভিদ নির্বাচন, আমরা তো সেটাই করছি তাই না? তাহলে 1 নাম্বার ধাপ
মাতৃ উদ্ভিদ নির্বাচন। ভাই ভেতরে কি লিখবা সেইটা আমার দেখার বিষয় না, তুমি ভেতরে তোমার মনের মাধুরী মিশিয়ে লিখো, কিন্তু হেডলাইন যাতে এটা থাকে, হেডলাইন হলো মাতৃ উদ্ভিদ নির্বাচন। তাহলে ভেতরে কি বলা আছে, এমন একটা উদ্ভিদ আমরা এমন একটা উদ্ভিদকে আমরা সিলেক্ট করব যে উদ্ভিদটা রোগ মুক্ত, যে উদ্ভিদটা উন্নত প্রজাতির, ভালো প্রজাতির। দেখতে পাচ্ছ? তাহলে এই লাইনগুলো যেগুলো দাগানো আছে সেইটা, এই দুইটা লাইন লিখলেও সাধারণত হবে। দেখো যারা নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য মণ্ডিত তাদেরকে আমরা মাতৃ উদ্ভিদ হিসাবে নির্ধারণ করব। এই উদ্ভিদ থেকে যে টিস্যুটাকে কেটে নিব সেই টিস্যুটাকে কি বলা হবে, এক্সপ্লান্ট। এতগুলা কথা লিখার সময় নাই, মূল দুইটা কথা লিখবা, কোন ধরনের উদ্ভিদকে আমরা সিলেক্ট করব এবং উদ্ভিদটা সেটা কি ধরনের, সেই টিস্যুটাকে কি বলা হবে, সেই টিস্যুটার নাম এক্সপ্লান্ট। দুইটা কথা লিখবা। এরপর দেখো আমরা টিস্যুটাকে কোথায় বসাই, কালচার মিডিয়ামে বসাই। তাহলে দেখো তো, কালচার মিডিয়ামে বসাই, কিন্তু কালচার মিডিয়ামে বসানোর জন্য তোমাকে তো আগে কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে। তাহলে পরের ধাপের নাম কালচার মিডিয়াম তৈরি। তুমি যদি ধাপগুলোর নাম জাস্ট ঠিক রাখো তুমি ফুল মার্কস পাবা। ছবি এবং ধাপের নাম ঠিক, কালচার মিডিয়াম তৈরি। তাহলে কালচার মিডিয়াম তৈরিতে তোমাকে মূল 2-3টা কথা বলতে হবে। কি কি কথা, কালচার মিডিয়াম কিভাবে তৈরি করা হয়, কালচার মিডিয়ামের মধ্যে কি কি উপাদান রাখা হয়। দেখো কালচার মিডিয়ামে 2 ধরনের উপাদান লাগে, একগুলাকে বলে মুখ্য উপাদান, একগুলাকে বলে গৌণ উপাদান। মুখ্য উপাদান মানে যা ছাড়া কালচার মিডিয়াম হবে না। যেমন বাঙালির মুখ্য খাবার হলো ভাত, ভাতের সাথে সে অন্য কিছু খায়, ভাতের সাথে সে শাক খেতে পারে, ভাতের সাথে সে মাংস খেতে পারে, ভাতের সাথে সে ভর্তা খাইতে পারে, ভাতের সাথে সে ডাল খাইতে পারে। যদি কোনো কিছু না থাকে, শুধু লবণ দিয়েও কিন্তু গ্রামের লোক লবণ মরিচ দিয়েও ভাত খায় নেয়, ভাতটা হলো মেইন। তাহলে কালচার মিডিয়ামের এরকম মুখ্য উপাদান আছে, গৌণ উপাদান আছে। তো এইখানে যদিও তোমাকে উপাদানগুলোর নাম বলে নাই, তুমি জাস্ট লিখবা কালচার মিডিয়াম তৈরিতে মুখ্য উপাদান দরকার, গৌণ উপাদান দরকার। এবং আর কি কি উপাদান দরকার, গাছের বেঁচে থাকার জন্য কিছু ভিটামিন, সুক্রোজ শক্তির জন্য চিনি, আর কালচার মিডিয়ামটাকে একটু ঘন করার জন্য দরকার হলো এগার এগার। এটা পরীক্ষা আসবে কিন্তু, কালচার মিডিয়ামকে ঘন করার জন্য কি দেওয়া হয়, দেওয়া হয় এগার। শব্দটা কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে? শুধুমাত্র যেই কালচার মিডিয়ামে মুখ্য উপাদানগুলো থাকে, কোনো গৌণ উপাদান থাকে না, সেটাকে বলে বেজাল মিডিয়াম। এটাও এমসিকিউ আসতে পারে। শুধু তুমি যদি খালি ভাত খাও, অন্য কোনো কিছু না খাও, তাহলে সেই কালচার মিডিয়ামটা যেটা শুধু মৌলিক উপাদানে তৈরি, সেটাকে বলে বেজাল মিডিয়াম। কালচার মিডিয়ামের পিএইচ কত, 5.5 থেকে 8.5। এই যে 3টা লাইন দাগানো আছে, এই 3টা লাইন পরীক্ষার জন্য লিখতে হবে, কালচার মিডিয়াম কিভাবে প্রস্তুত করব। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, তাহলে শুধুমাত্র হেডলাইনটা যাতে ঠিক থাকে, আর ভেতরের কথাগুলো কি কি, ভেতরের কথা, মেইন কথা যাতে থাকে, মুখ্য উপাদান, এই শব্দগুলো যাতে থাকে, গৌণ উপাদান, পিএইচ, এগার, ভিটামিন, সুক্রোজ, এই কথাগুলা তুমি যাতে অবশ্যই দাও। খালি মেইন এই কথাগুলা স্যারকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবা। হেডলাইন যাতে ঠিক থাকে, ফুল মার্ক পেতে চাইলে 3-এ 3 পেতে চাইলে ছবিটা আঁকবা, হেডলাইন যাতে ঠিক থাকে, ভেতরে এই কথাগুলা ঠিক থাকবে। এরপর কি করবা, দেখো তো, এই কালচার মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে কালচার মিডিয়ামকে জীবাণুমুক্তকরণ, এইটা তোমাকে হেডলাইন দিতে হবে। এটা কিন্তু ছবির মধ্যে নাই, জীবাণুমুক্তকরণ, এটা কিন্তু আলাদা করে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অসংখ্য এমসিকিউ আসবে। আমাদের কিন্তু সিকিউ এর পাশাপাশি এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে, এমসিকিউ কিন্তু এই জায়গা থেকেই আসবে। পরীক্ষায় বলবে এই কালচার মিডিয়ামকে জীবাণুমুক্ত করার জন্য কি করা হয়, এতটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তোবা জিনিসটা চেনো না, তোমরা সেজন্য একটু অবাক হতে পারো, আমি তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। তোমরা সবাই ওভেন চেনো তাই না, ওভেন, আমরা যে ওভেনে খাবার গরম করি, তো এই যে ওভেনের মতো একটা যন্ত্র, এই মেশিনটার নাম হলো অটোক্লেভ মেশিন। নামটার দিকে তাকাও, এই মেশিনটার কথা লিখতে হবে, অটোক্লেভ মেশিন। তাহলে জীবাণুমুক্ত করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয়, অটোক্লেভ মেশিন। এই মেশিনে, তাহলে এই মেশিনের ভেতরে জীবাণুমুক্ত করার জন্য, দেখো এই মেশিনের ভেতরে কালচার মিডিয়ামগুলোকে স্থাপন করা হয় এবং এটার মধ্যে কতক্ষণ রাখা হয়, 20 মিনিট রাখা হয়, 15 পাউন্ড চাপে, 121 ডিগ্রি তাপমাত্রায়।
এই কয়েকটা কথা তোমাকে লিখতে হবে। তুমি যদি এই কয়েকটা কথা লিখো, ফুল মার্ক। জীবাণুমুক্ত করা হয় অটোক্লেভ মেশিনে। জীবাণুমুক্ত করার জন্য কত সময় লাগে? অটোক্লেভ মেশিনে কত সময় লাগে? 20 মিনিট সময় লাগে। কত চাপ লাগে? 15 পাউন্ড চাপ লাগে। এবং কত তাপমাত্রা? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কি বলবো। সুপার ডুপার ইম্পর্টেন্ট। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। জীবাণু মুক্তকরণ পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অটোক্লেভ মেশিন। এই দুটা পয়েন্ট তুমি লিখলেই 3-3 পাবা একদম। এই ছবিটা আঁকবা এবং হেডলাইন ঠিক থাকলে একদম এইটুকুই কিন্তু এমসিকিউ আসবে। তাহলে দেখো তো, কত কোন মেশিনে কতক্ষণ চাপ, কত তাপমাত্রা, এই তিনটা কথা মনে রাখতে পারবা না? ইনশাল্লাহ পারবা। এরপরের কথাগুলা দেখো, মিডিয়ামে এক্সপ্লান্ট টিস্যু স্থাপন। তারপরে তাহলে তুমি কি করলা? কালচার মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন। তাহলে কালচার মিডিয়াম প্রস্তুত হয়ে গেল, তুমি এক্সপ্লান্ট স্থাপন করলা। ডান। এটাতে ভেতরে জাস্ট স্থাপন করব, আর কিছু লেখার কিছু নাই। তুমি জাস্ট এক্সপ্লান্ট স্থাপন করলা। তারপর 5 নাম্বার পয়েন্ট কি? ওই টিস্যুগুলা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কি তৈরি করবে? বৃদ্ধি পেয়ে ক্যালাস সৃষ্টি করবে। হেডলাইন যাতে ঠিক থাকে, ভেতরে তুমি যা খুশি তাই লেখো, কিচ্ছু যায় আসে না। তাহলে দেখো, ভেতরে ক্যালাস তৈরি হবে। এই যে দেখো, এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পর কয়েকদিন পর যে অবয়ববিহীন, যার কোনো মাথা হাত পা নাই, মূল কাণ্ড আলাদা করে বোঝা যায় না, তাকে সেই অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে বলা হয় ক্যালাস। ঠিক আছে, তাহলে এই যে কি তৈরি হবে? ক্যালাস তৈরি হবে। এই মিডিয়ামটাকে কত আলোতে রাখা হয়? এটা এমসিকিউ এর জন্য পড়তে পারো। মিডিয়ামটাকে এই যে এত আলো এবং এত তাপমাত্রায় রাখা হয়, 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা, এত আলো, 3000 থেকে 5000 লাক্স আলো, এত আর্দ্রতায় রাখা হয়। এটা পড়তে পারলে ভালো, পড়তে পারলে ভালো। জাস্ট এটার হেডলাইনটা লিখে দিবা একদম মূল বই থেকে। তারপর দেখো, এরপর মুকুলগুলোকে মূল হওয়ার জন্য নতুন কালচার মিডিয়ামে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর এবং চারা উৎপাদন, চারা টবে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। তাহলে এই যে ক্যালাস তৈরির পর তুমি কি করবা? শুধু স্থানান্তর করবা। কোথায় কি করবা? শুধু স্থানান্তর, 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 জাস্ট স্থানান্তর। তাহলে প্রথমে কোথায় পাঠাবা? প্রথমে তুমি একটা যাতে মূল তৈরি হয় এমন একটা জায়গায় পাঠাবা। তাহলে মূল উৎপাদক মাধ্যমে, মূল উৎপাদক মাধ্যমে চারাটাকে স্থানান্তর, টবে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এইগুলার ভেতরে তুমি বাংলা ভাষায়, তোমার ভাষায় যা রিডিং পড়ে নিবা, তোমার ভাষায় তুমি নিজে লিখবা, তোমার ভাষায় তুমি লিখবা, একদম তোমার নিজের ভাষায়, তোমার নিজের ভাষায় লিখবা। নিজের ভাষায় চারা তৈরি করার জন্য যখন তুমি নিজেও বুঝতে পারবা যে কখন এটাকে স্থানান্তর করতে হবে। এই 4টা পয়েন্ট টিস্যু কালচারের একদম খুব ইজি কিনা? তাহলে দেখো তো, বইয়ে কয়টা পয়েন্ট দেওয়া? বইয়ে 8টা পয়েন্ট দেওয়া। তুমি যদি 8টা হেডলাইন ঠিক করো এবং এই ছবিটা দিয়ে দাও, তোমাকে কেউ একদম আটকাতে পারবে না। প্রিয় ছোট্ট ভাই বোন, তুমি এখান থেকে 3-3 পেয়ে যাবা। তোমাকে আটকে রাখার কেউ নাই। একদম ফুল মার্কস, একদম ফুল মার্কস পাওয়া যাবে। ভেরি ইজি। চলো, তাহলে খুবই সহজ। এবার তোমাদের যে এমসিকিউ পড়া হয়ে গেছে, চলো আমরা তোমাদের একটু এমসিকিউ, যেমন সবগুলাই শেষ হয়ে গেছে, তোমাকে দেখাই দেই যে এমসিকিউ তুমি পড়ে ফেলেছো। তোমার অলরেডি এমসিকিউ ডান হয়ে গেছে, এমসিকিউ এই জায়গা থেকে পড়া শেষ। দেখো তো, এইটা পরীক্ষায় আসবে, বলো, দ্রুত বলে ফেলো। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশটার নাম কি? ক্যালাস, এক্সপ্লান্ট, অনুচারা নাকি মেরিস্টেম? এই জিনিস তোমার অলরেডি বস হয়ে যাওয়ার কথা।
ভেরি গুড। অনেকেই খুব ভালো উত্তর দিচ্ছ, যারা অসাধারণ, যারা খুব ভালো, যারা এই শুক্রবার সকালবেলা এই পবিত্র দিনে, যারা এই পবিত্র দিনে সি উত্তর দিতে পারলা, সবাইকে অনেক অনেক অনলাইন ভালোবাসা। একদম জোস, সাবাস, ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি গুড। তাহলে এটা দেখো পড়া হয়ে গেল। তাহলে দেখো তো কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্লান্ট সম্পর্কযুক্ত। এইটা এখন একটা যে খালি ক্লাসটা শুনছে চোখেও দেখেনি সেও উত্তর করতে পারবে, তাই না? ঠিক আছে, আবাদ মাধ্যমকে জমাট বাঁধতে সাহায্য করে কে? তাহলে তুমি যখনই দেখবা জমাট, তাহলে উত্তর কি রে? উত্তর হলো এগার, তাই কিনা? রাইট, ভেরি গুড। দেখো এগুলো কিন্তু সব পড়ে ফেললাম। ঠিক আছে ভাই ও বোনেরা, এরপর দেখো তো এগুলো এখনো পড়ানো হয়নি। দেখো তো, আচ্ছা, এই টিস্যু কালচার পদ্ধতির জনকের নাম কি? বইয়ে এই ইতিহাসটা আমি তোমাকে এখনো পড়াই নাই, ইতিহাসটা আমি তোমাকে এখন পড়াই দিব। টিস্যু কালচার পদ্ধতির, এই পদ্ধতির জনককে? এই যে চিত্রটা, এই চিত্রটা তো টিস্যু কালচারের চিত্র, তাই না? এটা জনককে, এটা জনকের নাম হাবারল্যান্ড। বইয়ে দেওয়া আছে, আমি তোমাকে বইয়েও দেখাই দিব। বা টিস্যু কালচার পদ্ধতির জনকের নাম কি? জনকের নাম হাবারল্যান্ড। তোমরা যারা পড়েছো আগে থেকে তারা জানো। তো আমরা তাহলে টিস্যু কালচারের একদম, দেখো তো, এই যে দেখো কি দারুণ প্রশ্ন আসছে, উদ্দীপকের আলোকে এই প্রশ্নের উত্তর দাও। এক্সপ্লান্ট নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি। তোমরাই আমাকে বলো যে এই যে উদ্দীপকের বি ধাপটির আবাদ মাধ্যম তৈরির পরে আমরা কি করব? তৈরি করার পর মনে আছে কি করলাম? জীবাণুমুক্ত করলাম। জীবাণুমুক্ত করার পর তোমরা আমাকে বলো এর পরের ধাপের নাম কি? তাহলে বি ধাপে কি থাকবে? বি এর মধ্যে কোনটা হবে বলো? শিশির খান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। শিশির খান, ফ্যান্টাস্টিক। সবাই যারা ডি উত্তর দিচ্ছ এই শুক্রবার সকালে, অনলাইন ভালোবাসা, তাই না? আমরা এরপর কি কি করব? মিডিয়ামে টিস্যু স্থাপন করব। তাহলে ধাপগুলার নাম পড়ে ফেললেই তুমি কিন্তু সবগুলো এমসিকিউ ঘাটাঘাট পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে সুন্দর সুন্দর শিখে ফেললাম কিনা? সুক্রোজের পরিমাণ কত? সুক্রোজের পরিমাণ কত? 2 থেকে 4%। দেখতে পাচ্ছি পিএইচ কত? এগুলো তোমাকে কেউ আটকাতে পারবে? এগুলো তোমাকে 5.5, তাই না? সরি, এটা 5.5 থেকে 5.8, তাই তো? একদম শ্রেয়া, ভেরি গুড। তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে বলে মনে হয় না। তাহলে সুন্দর সুন্দর সুন্দর। এখন আমরা তাহলে এগুলা তুমি সব শিখে গেলা। এই যে অবিন্যস্ত টিস্যুগুচ্ছ, এই অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে কি বলা হয়? অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে বলা হয় অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। অবিন্যস্ত টিস্যুগুচ্ছকে কি বলা হয়? ক্যালাস। কি বলা হয়? এটাকে ক্যালাস বলা হয়। সো দ্যাটস গ্রেট। তুমি দেখো এখান থেকে সবগুলো প্রশ্ন উত্তর করতে পারলা। প্রিয় ভাই বোনেরা, 3 মার্ক নিশ্চিত হয়ে গেল। এবার পরীক্ষায় টিস্যু কালচার আসতে পারে, এবার পরীক্ষায় রিকম্বিনেন্ট ডিএনএ আসতে পারে। কোনটা আসবে আমরা জানি না, কিন্তু যদি আসে আশা করি পারবা। এবার আমরা যেটা পড়ব সেটা হলো টিস্যু কালচারের ভূমিকা এবং প্রয়োগ। তাহলে আমাদের হেডলাইন এবার পড়া কি? টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগ। তো আমরা এইটা নিয়ে এখন পড়ালেখা করব। প্রয়োগ থেকে আমাদের অনেক পড়ালেখা করার আছে। তো প্রয়োগে আমরা যাব। প্রয়োগে আমরা শুরু স্লাইডে চলে যাই। তাহলে টিস্যু কালচারের ভূমিকা এবং প্রয়োগ। তাহলে টিস্যু কালচারের ভূমিকা এবং প্রয়োগ, তাহলে ধাপগুলা তো পড়া হয়ে গেল। দ্যাটস গ্রেট। তাহলে খুবই ইজি, একদম সহজ পড়া। তাহলে ভূমিকা, পরীক্ষা যাই আসুক, টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগ। তাহলে দেখো তো, ঠিক আছে, এইখানে হেডলাইনের দিকে তাকাও। এইটাও এখন খুব গুরুত্বপূর্ণ যেটা কথা, সেটা হলো এইটাও যদি পরীক্ষায় আসে তাহলে হেডলাইনটা বইয়ের মতো হওয়া চাই। তুমি যদি এটাতে 4-4 পেতে চাও তাহলে হেডলাইনটা বইয়ের মতো হলে ভালো হয়। আমি তোমাদেরকে সবাইকে বলবো এটা বই থেকেই পড়ার জন্য। বই থেকে পড়লে তোমার লেখাটা অ্যাটলিস্ট বইয়ের মতো হবে, তুমি মার্কস পাওয়ার দিকে এগিয়ে যাবা। তো এটা আমরা দ্রুততার সাথে পড়বো, টিস্যু কালচারের ভূমিকা এবং প্রয়োগ। তাহলে দেখো কোন টপিক কোথায় পাবা। এই যে এই পেজে, পেজ নাম্বার 380, আমার বইয়ের পেজ নাম্বার 380, টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগ, এইখান থেকে আমাদের এটা
পড়া উচিত। তাহলে কি কি দেখো তো, এখান থেকে কয়টা পয়েন্ট দেওয়া আছে? একটা। তুমি এখন একটু অবাক হয়ে যাবা, তুমি এখন একদমই অবাক হয়ে যাবা। দেখো পয়েন্ট নাম্বার 1 2 3 4 5 6, তারপর দেখো পয়েন্ট নাম্বার 7 8 9 10 11 12 13 14 14 15। তাহলে মোট টিস্যু কালচারের মোট কয়টা পয়েন্ট দেওয়া আছে? টিস্যু কালচারের ভূমিকা বা প্রয়োগের মোট 15টা পয়েন্ট দেওয়া, 15টা। তো কেউ যদি এইটা যদি পরীক্ষায় চলে আসে ভূমিকা বা প্রয়োগ আকারে, এই 15টা পয়েন্টের হেডলাইন যে লিখতে পারবে, 15টা হেডলাইন যে লিখতে পারবে, সে অনেক মার্কস পাবে। মানে সে দেখা যাবে 4-এ 4 পাওয়ার দিকে এগিয়ে যাবে। ভেতরে কি লিখছো সেটা গুরুত্বপূর্ণ না, আমি বলবো না গুরুত্বপূর্ণ, কিন্তু হেডলাইনটা পারাটা গুরুত্বপূর্ণ। তো এখানে তুমি জাস্ট কয়েকটা জিনিস আমি তোমাকে দেখাই, একই রকম হেডলাইন কয়েকটা। বৈদেশিক মুদ্রা অর্জন, দেশের পর সবার শেষে এটাকে কোথায় পাঠিয়ে দিবা? বিদেশে পাঠিয়ে দিবা। তুমি একটু তাকায় দেখো তো, দেহজ ভ্রূণ সৃষ্টি, ভ্রূণ উদ্ধার, ভ্রূণ নিয়ে 2টা পয়েন্ট, ঠিক আছে? ভ্রূণ 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 কালচার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম প্রজনন, ভ্রূণ 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 থেকে 3টা পয়েন্ট। তাহলে ভ্রূণ থেকে কয়টা পয়েন্ট? তাহলে হুবহু, তাহলে দেখো তো এই যে 15টা পয়েন্টের মধ্যে একটা হেডলাইন কাভার করবে হলো ভ্রূণ। এইটা তুমি একটু আলাদা করে হেডলাইনগুলো চিন্তা করো। এখানে সিরিয়ালের কোনো ব্যাপার নাই। তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি এটা লিখতে পারবা। তাহলে একটা হলো ভ্রূণ থেকে ভ্রূণ কালচার, একটা হলো দেহজ ভ্রূণ সৃষ্টি। আমি তোমাকে কয়েকটা ডোমেইন দেখাই দিচ্ছি, তুমি পরীক্ষার জন্য এটাকে সহজভাবে কিভাবে চিন্তা করবা, সহজভাবে তুমি এটাকে কিভাবে লিখবা। জিনিসগুলো ঘুরে ফিরে সব এক, ঠিক আছে? জিনিসগুলো ঘুরে ফিরে সবই এক, একদম জিনিসগুলো ঘুরে ফিরে সবই এক। ভ্রূণ উদ্ধার, এই হলো ভ্রূণ থেকে। আচ্ছা, এবার দেখো তো উদ্ভিদ, টিস্যু কালচারের মাধ্যমে কি কি ধরনের উদ্ভিদ আমরা তৈরি করতে পারি, কি কি ধরনের উদ্ভিদ আমরা তৈরি করতে পারি তুমি একটু দেখো। ট্রান্সজেনিক উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ। এই যে শব্দগুলা, এগুলা কিন্তু আলাদা করে তোমাকে মার্ক দিবে। তাহলে কি 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 ধরনের উদ্ভিদ তৈরি করা যায়? ট্রান্সজেনিক উদ্ভিদ, হ্যাপ্লয়েড। এইভাবেই কিন্তু লিখলে তুমি মার্ক পাবা, মানে এইভাবে চিন্তা করলে পয়েন্টগুলো মনে থাকবে। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যায়। আর কি করা যেতে পারে? এই যে এখানে দেখো স্পেশাল সংকর উদ্ভিদ, ওকে। এইগুলোর ভেতরের পয়েন্টগুলো আমরা পড়বো, কিন্তু বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, রোগমুক্ত উদ্ভিদ। তাহলে এই 5টা, রোগ মুক্ত উদ্ভিদ, বিলুপ্ত প্রায় উদ্ভিদ। বাকি সবগুলাতেও আমরা উদ্ভিদ তৈরি করব, কিন্তু এইগুলাতে এইভাবে লেখা আছে। তাহলে দেখো তো ভ্রূণ নিয়ে কয়টা, উদ্ভিদ নিয়ে কয়টা, এই 15টা হেডলাইন তুমি দেখো তোমার কাছে কিছুটা ইজি বলে মনে হবে, বা তুমি অন্ততপক্ষে এখন একটা দিশা খুঁজে পাবা। এই জিনিস পড়তে গিয়ে কিন্তু পোলাপান অর্ধেক পাগলের মতো হয়ে যায় যে ভাই এত এত কিছু লেখা কিভাবে মনে রাখতে পারবো। তাহলে দেখো তো ভ্রূণ কালচার, দেহজ ভ্রূণ সৃষ্টি, ভ্রূণ উদ্ধার, তারপর দেখো তো ট্রান্সজেনিক উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ, সংকর উদ্ভিদ,
রোগমুক্ত উদ্ভিদ, বিলুপ্তপ্রায় উদ্ভিদ। ঠিক আছে, এই তো। আর কি দেখতে হবে, আর কি বাকি থাকলো, আর কোনো শব্দ বাকি আছে কিনা? চারা উৎপাদন, দেখো তো চারা। তারপর দেখো তো আর কি আছে, আর কি আছে দেখো, মেরিস্টেম কালচার, অল্প সময়ে অধিক চারা। আর কি আছে দেখো তো, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি। তাহলে দেখো আরেকটা ডোমেইন আছে হলো চারা। তাহলে চারা নিয়ে দুইটা, আর কি, আর হলো ক দিয়ে দুইটা, ক। ক্যালাস তৈরি, আর এইখানে একটা দেওয়া আছে ক্লোন তৈরি, ক্লোন। আরেকটা দেওয়া আছে ক্লোন তৈরি। আরেকটা হলো কালচার, মেরিস্টেম কালচার। কার কালচার? মেরিস্টেম কালচার। 3, 2 5, 5 10, 3 কত? 13। বৈদেশিক মুদ্রা অর্জন 14। দেখো তো এই যে মোটামুটি ভাবে আমরা, এই যে মোটামুটি ভাবে আমরা বেশিরভাগ পয়েন্টকে একটা ছায়াতলে নিয়ে আসতে পারলাম। তুমি যখন 15টা পয়েন্ট চিন্তা করবা টিস্যু কালচারের গুরুত্ব, তুমি এইভাবে চিন্তা করবা যে টিস্যু কালচার পদ্ধতিতে আমরা কয়েক রকমের উদ্ভিদ তৈরি করতে পারি। কি কি উদ্ভিদ? ট্রান্সজেনিক উদ্ভিদ, হ্যাপ্লয়েড উদ্ভিদ, সংকর উদ্ভিদ, রোগমুক্ত উদ্ভিদ, বিলুপ্তপ্রায় উদ্ভিদকে আমরা সংরক্ষণ করতে পারি। আমরা এটার মধ্যে ভ্রূণ কালচার করতে পারি, আমরা ভ্রূণ উদ্ধার করতে পারি, দেহজ ভ্রূণ তৈরি করতে পারি, আমরা অল্প সময় অনেক অধিক চারা তৈরি করতে পারি, আমরা উন্নত চারা তৈরি করতে পারি। চারা ক দিয়ে ক্যালাস তৈরি করা যেতে পারে, এখানে দ্রুত সময় ক্লোন তৈরি করা যেতে পারে, এবং কালচার, মেরিস্টেম কালচার করা যেতে পারে, এবং দেশের প্রয়োজন শেষ হলে এটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ দিয়ে সবার শেষে বিদেশ, তুমি সবগুলো পয়েন্টকে তোমার গুছিয়ে নিয়ে আসতে পারবা, গুছিয়ে চিন্তা করতে পারবা। বুঝাতে কি পারলাম? তাহলে টিস্যু কালচারের কতগুলো গুরুত্ব, এই হেডলাইনগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 15টা হেডলাইন, এই হেডলাইনটাই হলো মেইন। তুমি যখন এই হেডলাইনটা মোটামুটি লিখে দিবা খাতার মধ্যে, 3 পেজ 2 পেজ জুড়ে খালি মূল কথাগুলো লিখে দিবা, হেডলাইনটা বক্স করে দিবা সুন্দর করে, টিস্যু কালচারের গুরুত্ব একদম ঘাটাঘাট। এগুলা বোল্ড কালারে লিখবা, এগুলা কালো বা কালো কালার লিখলেও নিচে দাগ দিয়ে দিবা, ডাবল ডাবল টান দিয়ে দিবা। তারপর ভেতরে 2টা করে লাইন লিখবা। ভেতরে কি লিখবা সেটা পরে দেখা যাবে, সেটা আমি শেখাই দেব, কিন্তু আগে হেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জিনিসটাকে বোঝাতে পেরেছি? ওকে। 4 মার্কের জন্য 15 পয়েন্ট, কিন্তু তুমি তো পয়েন্ট লিখতে 15টা শব্দ, 15 তুমি 30টা শব্দ, কতক্ষণ লাগবে? এইগুলার মধ্যে পড়তে হবে কয়েকটা, ঠিক আছে? এগুলার মধ্যে 4 থেকে 5টা পয়েন্ট আমাদেরকে ভালো করে জানতে হবে। এমসিকিউ এর জন্য পরীক্ষার খাতায় 4 থেকে 5টা পয়েন্ট লিখতে হবে। কোন 4 থেকে 5টা পয়েন্ট আমাদেরকে পরীক্ষার জন্য জানতে হবে? এই যে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলা? এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দেহজ ভ্রূণ সৃষ্টি, এখান থেকে এমসিকিউ আসবে। তারপরে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি, এখান থেকে এমসিকিউ আসবে। সংকর উদ্ভিদ তৈরি, এখান থেকে এমসিকিউ আসবে। এই যে 1টা 2টা 3টা, অল্প কয়েকটা পয়েন্ট। তারপরে যে মেরিস্টেম কালচার, 3 থেকে 4টা পয়েন্ট আমাদের ভেতরেরটা পড়তে হবে। বাকিগুলোর হেডলাইনটা আপাতত ভালো করে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি এখান থেকে কি কি এমসিকিউ আসবে। তুমি এই যে দেখো তো, এইটা কিন্তু, এই যে উপরে কি লিখে দিলাম দেখো, উপরে লিখে দিলাম এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভান্ডার, এটা কিন্তু এমসিকিউ এর ভান্ডার। এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসবে। আমরা দেখো এখনই পড়া হলে তো সবগুলো এমসিকিউ পড়া হয়ে যাবে। আমরা সিকিউ এর জন্য কিভাবে লিখবো সেটা তো একটা আইডিয়া দিলাম, এখান থেকে এমসিকিউ কিভাবে আসবে তুমি এখন দেখো। প্র্যাকটিস করবো এখনই, আগে পড়াই দেই, সবাই মনোযোগ দাও, দেখি কে কে এমসিকিউ সবগুলো পারে।
এমসিকিউ আসবে, কোন কোন উদ্ভিদের বীজ হয় না? যদি বীজ না হয়, তুমি কি ওই বীজ যদি নাই হয়, তাহলে ওই গাছটা বংশবিস্তার কিভাবে করবে? যে সকল গাছ সহজে বীজ তৈরি করে না বা যাদের বীজ তৈরি হয় না, তাদের বংশবিস্তারের জন্য আমরা টিস্যু কালচার ব্যবহার করতে পারি। যে সকল উদ্ভিদের বীজ হয় না, যেমন থুজা, সাগর কলা, এদের বীজ হয় না, এইটা আমরা টিস্যু কালচার ব্যবহার করতে পারি। ডান, দুইটা শব্দ। তাহলে হুবহু মাতৃগুণের মতো উদ্ভিদ তৈরি। তাহলে এই যে এখানে এই লাইনটা এইখানে উদ্ভিদের জন্য আরেকটা, সেটা কি? মাতৃ, হুবহু মায়ের মতো, হুবাহু মায়ের মতো, হুবহু মাতৃ উদ্ভিদের মতো উদ্ভিদ তৈরি। উদাহরণ কি কি লিখবা? সাগর কলা, সকালেই খাইলাম আমি সাগর কলা, এবং থুজা। থুজা কি জিনিস আমার জানা নাই, একটা গাছ। তারপর দেখো তো, রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন। এটা সকল উদ্ভিদই টিস্যু কালচারে রোগমুক্ত হবে। তারপর উদাহরণে দুইজনের কথা বলা, উদাহরণ দুটা পড়তে হবে। আলু, আখ, এদের চারা উৎপাদন করা সম্ভব হয়েছে টিস্যু কালচার ব্যবহার করে। জাস্ট নাম দুটা জানতে হবে। রোগমুক্তর উদাহরণ কারা কারা দেখো তো, এইটা পরীক্ষায় যাওয়ার আগে দেখে নিবা। এই যে রোগমুক্ত কারা কারা, তাহলে আলু, আখ, এটা মনে রাখতে হবে। ওকে, তারপর চারা উৎপাদন, জাস্ট ভেতরে যা খুশি তাই রিডিং পড়ে নাও। বিলুপ্ত প্রায় যারা দুনিয়া থেকে হারায় যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করা, তোমার ভাষায় লিখবা ভ্রূণ কালচার। ভ্রূণ কালচার, এটা রিডিং করে নাও। ভ্রূণটাকে কালচার করে সেই উদ্ভিদটাকে লালন পালন করা। এটা থেকেও যে ভেতরে অনেক কিছু লিখতে হবে তা না, এগুলোতে সবগুলোতে যা মনে আসে তাই লিখে দিবা, রিডিং পড়ে যা বুঝবা তাই লিখে দিবা। প্যারা নেওয়ার একদম দরকার নেই, একদম চাপ নিবা না। এইটা পড়তে হবে। সংকর উদ্ভিদ, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা বলি না হাইব্রিড, আমরা হাইব্রিড কথাটা বলি, দুইটা জিনিসকে এক করলে সেটাকে আমরা বলি সংকর, সেটাকে আমরা বলি হাইব্রিড। যদি দুইটা কোষ থাকে, ধরো এইটা একটা কোষ, এই হলো তার নিউক্লিয়াস, এইটা একটা কোষ, এই হলো তার নিউক্লিয়াস। যদি দুইটা কোষের এই নিউক্লিয়াসটাকে আলাদা করা হয়, নিউক্লিয়াসটাকে সরায়, এই কোষ দুইটাকে এক, শুধু প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমকে একসাথে মেলানো হয়, তাহলে সাইটোপ্লাজমের ফিউশন, সাইটোপ্লাজমের ফিউশনের মাধ্যমে যে হাইব্রিড, সেই হাইব্রিডটাকে আমরা বলবো সাইব্রিড। সাইটোপ্লাজমের ফিউশনের মাধ্যমে যে হাইব্রিড, সেই হাইব্রিডটার নাম কি? সেই হাইব্রিডটার নাম হলো সাইব্রিড, বা এখানে প্রোটোপ্লাজমের মিলনকেও বলা হয় সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের মিলন, এটাকে বলে সাইব্রিড। তো এরকমই একটা বিখ্যাত টমেটো গাছ এবং আলু গাছ, টমেটো এবং পটেটো, এই দুইটা গাছের একসাথে মিলনে তৈরি হয়েছে পোমাটো। তোমরা যারা এটা কখনো দেখোনি তারা এটা অবাক হয়ে যেতে পারো, এটা কিন্তু একটা গাছ, পোমাটো গাছ। এই যে দেখো, আমি গুগলে সার্চ দিচ্ছি, এই দেখো পোমাটো, এই যে দেখো পোমাটো লিখে সার্চ দিলাম, এরপরে যে ইমেজে ক্লিক করলাম, প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই যে তাকিয়ে দেখো, এই যে গাছটা, এই যে একই গাছ, এই গাছের মাটির নিচে হবে আলু, উপরের দিকে হবে টমেটো। এই গাছটা একই গাছ, কৃষক একটা ফসল চাষ করবে, সেই ফসলের নাম হবে পোমাটো, নিচের দিকে হবে পটেটো, উপরের দিকে হবে টমেটো। তাহলে পটেটো নিচে, মাটির নিচে, মাটির উপরে টমেটো, এই জিনিসটার নাম হলো পোমাটো। এটা একটা সংকর উদ্ভিদ, এটা একটা হাইব্রিড। কি জোস ব্যাপার, তাই না? তাহলে এক সাবানে কাপড় কাচা, সেই সাবানেই গোসল। একটা ফসল চাষ করলে দুই রকম ফসল, ঠিক আছে, টমেটো গাছে। দিস ইজ কল্ড পোমাটো। ইনসেইন ব্যাপার সেপার। তো বাংলাদেশে এখনো চাষ হচ্ছে না কেন আমি জানি না। এই যে, তো ব্যাপারটা হলো এটা, এটা মনে হচ্ছে এটা তো এআই ছবি, এটা তো এআই ছবি, কিন্তু এইটা রিয়েল ছবি। দেখো, এই যে এই লোকটা টমেটো চাষ করেছে, এই যে দেখো নিচে কি সুন্দর আলু ধরেছে, উপরের দিকে
এই দেখো কি সুন্দর টমেটো ধরেছে, সো দিস ইজ গ্রেট। এই লোকটা খুবই খুশি টমেটো চাষ করে। তাহলে সংকর উদ্ভিদের মিলন, এইটা আমাদেরকে পড়ে ফেলতে হবে, আশা করি পারবা। দেখো এইটাই পরের পেজে বলা আছে, সুন্দর করে প্রোটোপ্লাজমের মিলন। ঠিক আছে, ওকে। তো এটা একটু পড়ে, এটা সবাই পড়ে নিব, পারবো? ঠিক আছে। এবার তোমাদেরকে গতদিন বলেছিলাম মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে ভাজক টিস্যু। ভাজক টিস্যুগুলো সাধারণত রোগমুক্ত থাকে। মনে রাখতে হবে, এটা এমসিকিউ আসবে। রোগমুক্ত, এখান থেকে এমসিকিউ একটা লাইন, মেরিস্টেম কালচার থেকে একটা লাইন পড়তে হবে। রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য কোন কালচার? এই যে দেখো, এই যে রোগমুক্ত। রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য গাছের কোন জায়গায় চাষ করতে, কালচার করতে হবে? ভাজক টিস্যুর কালচার। টিস্যু কালচার পদ্ধতিতে অল্প সময়ে অনেক চারা উৎপাদন করা যায়। এইগুলা না পারার কোনো কারণ নাই, এগুলা এমনিই পারবা, এগুলা এমনিই পারবা। এইখানে এখন আমাদের পড়া, এটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? এইটা পড়া, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। তোমরা বলবা ভাই হ্যাপ্লয়েড উদ্ভিদ কি? এতদিন হয়ে গেল আমি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝি না। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, প্রিয় ছোট্ট ভাই বোনেরা, হ্যাপ্লয়েড শব্দের অর্থ, হ্যাপ্লয়েড মানে মনে রাখবা সিঙ্গেল, ডিপ্লয়েড মানে মনে রাখবা, ডিপ্লয়েড মানে ডাবল, মিঙ্গেল বা জোড়া। কোন কোষে ধরো 4টা ক্রোমোজোম আছে, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে 4টা ক্রোমোজোম, 1টা 2টা 3টা 4টা, 4টা ক্রোমোজোম তারা যদি একা একা থাকে, তারা যদি কোনো জোড়া তৈরি না করে, তাহলে তাদেরকে বলা হবে হ্যাপ্লয়েড। আবার ধরো একটা কোষ, সেখানেও 4টাই ক্রোমোজোম, কিন্তু সেই ক্রোমোজোমগুলো এরকম জোরবদ্ধভাবে থাকে, তারা একা একা কোনো সিদ্ধান্ত নেয় না, সবসময় তারা দুইজন মিলে সিদ্ধান্ত নেয়, এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় ডিপ্লয়েড। যেই গাছের সকল কোষ এরকম হ্যাপ্লয়েড কোষ দ্বারা তৈরি, তাদেরকে বলে হ্যাপ্লয়েড উদ্ভিদ। যেই গাছের সকল কোষ এরকম ডিপ্লয়েড দ্বারা তৈরি, তাদেরকে বলে ডিপ্লয়েড উদ্ভিদ। আমাদের চারপাশে যত গাছ দেখো, আমাদের চারপাশের সবাই ডিপ্লয়েড, আমরা সবাই ডিপ্লয়েড কোষের অধিকারী। আমাদের একমাত্র হ্যাপ্লয়েড কোষ কোনটা? আমাদের একমাত্র হ্যাপ্লয়েড কোষের নাম হলো শুক্রাণু। এইটা একমাত্র হ্যাপ্লয়েড, বা ডিম্বাণু, এইটা একটা হ্যাপ্লয়েড। তাহলে তুমি যদি একটা হ্যাপ্লয়েড গাছ তৈরি করতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে, এই যে এইরকম একটা, তোমাকে যেটা করতে হবে, এইরকম একটা শুক্রাণুকে বা একটা হ্যাপ্লয়েড কোষকে, যেটা কিনা একটা হ্যাপ্লয়েড কোষ, সেই কোষটাকে কালচার করতে হবে। 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে একটা পুরা গাছ। যখন এরকম একটা হ্যাপ্লয়েড কোষ থেকে একটা পুরা গাছ তৈরি হবে, সেই গাছের প্রত্যেকটা কোষ হবে হ্যাপ্লয়েড, সেই গাছের সবগুলা কোষ হবে হ্যাপ্লয়েড। এই গাছগুলাকে বলে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এই হ্যাপ্লয়েড উদ্ভিদ তোমাকে যদি এখন তাহলে প্রশ্ন করে, এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাহলে গাছের কোন জায়গায় কোন কোষটাকে কালচার করলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যাবে? তাহলে গাছের যেই কোষটা এন, গাছের যেই কোষটা এন, সেই কোষটাকে কালচার করলে তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবা। তাহলে সেই কোষটার নাম কি? সেই কোষটা হলো পরাগধানী। পরাগধানীর যে কোষগুলা, পরাগধানীর যেই কোষগুলো এন, সেই পরাগধানীর এন কোষগুলাকে কালচার করলে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। তাহলে পরাগধানী কালচার, তুমি যদি কোনো গাছের পরাগধানী থেকে এক্সপ্লান্ট নাও, এটা তো খুব সহজ কথা, পরাগধানী থেকে তুমি যদি এক্সপ্লান্ট নাও, সেটাকে কালচার করলে তুমি হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবা। এইটাই তোমার বইয়ে বলা, এইটাই আমরা বেশি বুঝি না। দেখো, পরাগ রেণু এবং পরাগধানীর মধ্যে যেই কোষগুলো হ্যাপ্লয়েড, তাদেরকে কালচার করলে আমরা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবো। যেমন চীন দেশের গুয়ান 18 একটা ধান, জিন ঘুয়া এটা একটা গম। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যদিও গুয়ান নামটা দেওয়া, কিন্তু এটা কিন্তু গম না, এটা কিন্তু ধান। জিন ঘুয়া, গয়ের সাথে ঘয়ের সম্পর্ক, এইটা কিন্তু গম। তুমি পরীক্ষায় কিন্তু প্রশ্ন করবে, এরা কি? এরা হলো হ্যাপ্লয়েড উদ্ভিদ। কিভাবে তৈরি করা হয়েছে? পরাগরেণু বা পরাগধানী কালচার করার মাধ্যমে। এই প্যারাটা
আমাদেরকে পুরাটাই এই প্যারাটা আমাদেরকে পুরাটাই পড়তে হবে। বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, পারবো কিনা ইনশাল্লাহ? জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এটাকে কৃত্রিম পার্থেনোজেনেসিস বললে হবে কি না? কৃত্রিম পার্থেনোজেনেসিস বললে হবে কি না? পার্থেনোজেনেসিসে তো টিস্যু কালচার এভাবে করা হয় না। পার্থেনোজেনেসিস একটা প্রক্রিয়া, এটা টিস্যু কালচার প্রক্রিয়া। এটাকে তোমাকে যে হ্যাপ্লয়েড সিরিজ এইটাই বলতে হবে। হ্যাঁ, আরেকবার ঠান্ডা মাথায় আরেকবার এই অংশটুকু আরেকবার বলছি। তুমি যদি চাও যে একটা গাছের সবকিছু হ্যাপ্লয়েড হোক, এই গাছের প্রত্যেকটা কোষ হবে হ্যাপ্লয়েড, তাহলে তুমি কি করবা? গাছটার প্রথম যে কোষটা, আদি কোষ, সেটা হ্যাপ্লয়েড কোষ নিবা। এটাকে কালচার করলে পুরো গাছটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। তো এইরকম কোষ কোথায় পাওয়া যাবে? হয় পরাগধানীতে, না হলে গর্ভাশয়ে। তো পরাগধানীর কালচার বা পরাগ রেণুর কালচার, যারা কিনা পরাগধানীর যে কোষগুলো, যারা কিনা এদেরকে তুমি যদি কালচার করলে ওখান থেকে যে গাছটা হবে সেটা হ্যাপ্লয়েড গাছ হবে। পরীক্ষার জন্য আমাদের লিখতে হবে এই দুটা লাইন, প্রথম যে দুটা লাইন দাগানো আছে সেটা হলো পরাগধানী বা পরাগরেণু কালচার করে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা যায়। চীনের দুইটা ধান আর গম, কি কি? ধানটার নাম হলো গুয়ান 18, গমটার নাম হলো জিনঘুয়া 1। এগুলো হ্যাপ্লয়েড সিরিজ। ঠিক আছে, কেন এগুলো দরকার? এগুলো দ্বারা বিভিন্ন গবেষণা পরীক্ষা নিরীক্ষা করা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরিতে বিভিন্ন রকম জাতের তৈরি করা যায় পরীক্ষার পারপাসে, সায়েন্টিফিক পারপাসে। এই হ্যাপ্লয়েড সিরিজের আমাদের দরকার। বুঝাতে কি পারলাম? কথাটা কি ব্রেনের মধ্যে? ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, ডান। হাইব্রিড, ও হ্যাপ্লয়েড গাছের লাভ কি? কে যেন প্রশ্ন করলো। তাহলে হ্যাপ্লয়েড গাছের লাভ কি? এটা পরীক্ষা নিরীক্ষার জন্য, গবেষণার জন্য, গাছের জেনেটিক্স আরো ভালো করে বোঝার জন্য। এটা দ্বারা এমন না যেটাতে ফসল বেশি বা এরকম বেশি, এমন কিছু না। এটা গবেষণার জন্য, পাশে লিখে রাখতে পারো, গবেষণার জন্য। আচ্ছা, গবেষণার জন্য। আমাকে একটা মিনিট দাও, একটু খালি পানি পান করি। কথা বলতে বলতে একটানা কথা বলছি তো। 1 মিনিট, 1 মিনিটের ব্রেক, একটু পানি পান করি। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, চলো তাহলে এরপরের টপিকটা। এটাও অনেক বাচ্চা বুঝে না, এটা খুব ইজি। কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ। এখান থেকে দুইটা শব্দ তোমাদেরকে জাস্ট আমি জানিয়ে দিব। দুইটা শব্দ। নাম্বার 1, শব্দটার নাম দেখে রাখো। একদম যে এই তিনটা শব্দের অর্থ জানবে সে সবাইকে এটা বুঝায় বলতে পারবে। নামটা কি? সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। শব্দ দুটা তুমি যা জানো, পরীক্ষায় আসলে তোমার চেয়ে ভালো এটা কেউ বুঝবে না। তারপর আরেকটা কি? সোমা ক্লোনালের জায়গায় তুমি বসায় দাও। আমি 2 মিনিট সময় নিচ্ছি জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য। ছোট্ট ভাই বোনেরা, সোমা মানে দেহ, গ্যামিট মানে শুক্রাণু ডিম্বাণু। একটা গাছের শুক্রাণু ডিম্বাণু ছাড়া বাকি যত কোষ আছে তাদেরকে বলে দেহকোষ বা সোমা, আর শুক্রাণু ডিম্বাণুকে বলা হয় গ্যামিট। তাহলে ধরো এই হলো সোমা, এই কোষটার নাম হলো সোমা। ঠিক আছে, আমরা এটাকে কি করব? আমরা এটাকে ক্লোন করব। ক্লোন,
তাহলে দেখো ক্লোন মানে কি, একটা থেকে অনেকগুলা, একটা থেকে অনেকগুলা। তুমি এটাকে টিস্যু কালচার করতেছো, টিস্যু কালচার তো দিন শেষে একটা ক্লোন করার প্রক্রিয়া। ওকে, করলা। তুমি এটা থেকে নতুন গাছ তৈরি করবা, তো একটা থেকে অনেকগুলো, তাহলে সোমা ক্লোনের মানে কি, দেহকোষকে যখন আমরা ক্লোন করব। কিন্তু ক্লোন করার পর তুমি যেটা অবাক হয়ে দেখলা সেটা হলো যে ক্লোন করার পর তুমি দেখলা যে আমি যেখান থেকে ক্লোন করলাম উৎপন্ন কোষগুলা বা উৎপন্ন গাছটা মাতৃগাছের চেয়ে একটু আলাদা, ওরই মতো দেখতে কিন্তু একটু আলাদা। এর মধ্যে একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে। আমরা বলি না যে একই ডিজাইনের মধ্যে অন্য রং দেখান, বা কাপড়ের দোকানে গেলেই বলেন যে ভাই ডিজাইনটা খুব সুন্দর, আমাকে এই অন্য রঙের দেখান। দিস ইজ কল্ড ভ্যারিয়েশন। তাহলে আমরা যখন টিস্যু কালচার করি, কালচার মাধ্যমে স্থাপন করার পর দেখা যায় যে কিছু গাছ ধরো খাবার খুব ভালো পাইলো, ওরা খুব ভালো বৃদ্ধি পাইলো, আবার কিছু গাছ খাবার পাইলো না, ওরা ছোট হয়ে গেল। বুঝো নাই, কেউ খুব ভালো পাওয়ারফুল গাছ হইলো, কেউ খুব দুর্বল গাছ হলো। এই যে ভ্যারিয়েশনটা, এটার নামই সোমাক্লোনাল ভ্যারিয়েশন। একইভাবে যদি গ্যামিট থেকে, ধরো শুক্রাণু বা ডিম্বাণু থেকে যদি কোনো ক্লোন করা হয়, ধরো এটার এরকম ক্লোন করা হলো, এইটার এইরকম, এটারও এরকম ক্লোন করা হলো, তো গ্যামিট, ধরো এটা একটা গ্যামিট, এইটার এরকম ক্লোন করা হলো। তো একই কথা, গ্যামিট থেকে যদি ক্লোন করা হয় এবং উৎপন্ন কোষগুলো যদি মাতৃকোষের চেয়ে একটু আলাদা হয়, ধরো এরা এরা হয়ে গেল, এরা হয়ে গেল এইরকম, এইটার নামই হলো সোমাক্লোনাল ভ্যারিয়েশন, গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। নামের মধ্যেই তো সবকিছু সুন্দর করে বলে দেওয়া। দেহকোষ থেকে ক্লোন করার পর যদি ভ্যারিয়েশন তৈরি হয় সেটাকে বলে সোমাক্লোনাল ভ্যারিয়েশন। গ্যামিট থেকে ক্লোন তৈরি করার পর যদি ভ্যারিয়েশন তৈরি হয় সেটাকে বলে গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। জিনিসটা অনেক বেশি কঠিন কিছু না, এইটা তুমি যা জানার জন্য। তাহলে দেখো তো, এই যে সোমাক্লোনাল ভ্যারিয়েশনের মাধ্যমে, এরকমের মাধ্যমে একটা উন্নত জাত তৈরি হয়েছে, নামটা খালি তুমি পড়বা, ADH1 নামক গম উৎপাদন করা সম্ভব হয়েছে। তো ধরো এই গমটা, ধরো এই যে এই গমটা, এটার ধরো পাওয়ার সামহাও কম ছিল, নতুন যে গমটা উন্নত হয়েছে এটা দেখতে সুন্দর, এটার গমের দানাগুলা দেখতে সুন্দর, এটার এখান থেকে ভালো আটা তৈরি হয়। তো তুমি জাস্ট এই ভ্যারিয়েশনের মাধ্যমে একটা বিখ্যাত গম উৎপাদন হয়েছে, এটার নাম কি ADH1 বা ADH-I। ADH1 তো না, ADH-I আসলে, এটা ADH-I তৈরি হয়েছে। তো এই যে আধি নামক যে গম, এটা এর মাধ্যমে তৈরি হয়েছে। এই তো, জিনিসটা কি খুব কঠিন বলো তো? এটা কোনো ব্যাপার হলো? এখন এখানে সংজ্ঞাটার দিকে তাকাও। সৃষ্ট প্রকরণ, প্রকরণ মানেই হলো ভ্যারিয়েশন। প্রকরণ বলে না প্রকারভেদ, আমাকে আরো ভ্যারাইটি রকম দেখান, বিভিন্ন প্রকারের দেখান, এইটাই বলা। তাহলে পারা যাবে? বুঝতে পেরেছো? পারবা কিনা? ওকে, ওকে, উই আর ডান। এখান থেকে শুধু একটাই এমসিকিউ পড়বা। দেহজ ভ্রূণ তৈরি করা হয় কার, তৈরি করতে সফল হয়েছে কার কার? গাজর, আলফা আলফা। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল। দেহজ ভ্রূণ, দেহজ ভ্রূণ থেকে কোন কোন উদ্ভিদের দেহজ ভ্রূণ তৈরি করা গেছে? গাজর, আলফা আলফা। তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আমি তোমাকে যেই পয়েন্টগুলো ব্যাখ্যা করা দরকার সেগুলো ব্যাখ্যা করে দিলাম। কিন্তু যদি কখনো টিস্যু কালচার থেকে প্রশ্ন আসে, সুন্দর করে এই পয়েন্টগুলো দিয়ে দিবা। এখানে এমসিকিউ এর জন্য কি কোন কোন পয়েন্ট পড়তে হবে? দেহজ ভ্রূণ, গাজর, আলফা আলফা। এমসিকিউ এর জন্য তো এইটা আসবে, তাই না? তারপর হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করার জন্য কোন কালচার? পরাগধানী কালচার, পরাগ রেণু কালচার, এইটা পরীক্ষায় জানতে হবে। সংকর উদ্ভিদের নাম পোমাটো, এইটা তোমাকে জানতে হবে। দ্যাটস ইট। এই তো, মেরিস্টেম কালচারে কি পাওয়া যাবে? রোগমুক্ত উদ্ভিদ। মূল কথাগুলা আমাদেরকে পড়ে ফেলতে হবে। আমি তোমাদের টিস্যু কালচারের A to Z ইনশাআল্লাহ ভাঁজ করে দিলাম। এখন দেখো, তোমার বিশ্বাস না হলেও তুমি সবগুলো এমসিকিউ পারবা, সবগুলো মানে সবগুলো। আমাদের সিকিউ পড়া শেষ, আমাদের এমসিকিউ পড়া শেষ। আমি জাস্ট তোমাকে দেখাবো তুমি এখন একদম ঘাটাঘাট কাকে পারা বলে। দেখো তো এই যে ছবিটা, প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই যে ছবিটা দেখো তো, এটা কি রোগমুক্ত চারা উৎপাদন করতে পারে? তুমি বলবা অবশ্যই পারে। এটা কি ভ্যারিয়েশন তৈরি করতে পারে কিনা? তুমি বলবা যে জি ভাই অবশ্যই পারে। এটা কি বছরের যে কোনো সময় চারা উৎপাদন করতে পারে? তুমি বলবা অবশ্যই পারে।
তাহলে এই প্রশ্নটার উত্তর না পারার কিছু আছে কিনা? এই প্রশ্নটা A to Z উত্তর তোমার দিতে পারার কথা। ছোট্ট ভাই বোনেরা, এবার তোমরা দেখো তো নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়? যারা ক্লাসটার লাস্ট 15 মিনিট করেছে এই প্রশ্নটা সবাই পারবে। সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা, মারহাবা বলে ফেলো, একদম মারহাবা বলে ফেলো। তোমাদের সবাইকে বস বানাই দিলাম। পারবো কিনা? একদম মারহাবা হয়ে গেল কিনা? ঠিক আছে, একদম মারহাবা। ফেসবুক বাসীরা কি বেঁচে আছে? আমি ওদের কমেন্ট দেখতে পাইনি এতক্ষণ, দেখতে পাইনি না, মানে চোখে পড়েনি। দাঁড়াও একটু দেখে নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ও ভেরি গুড, ওরা ভালো উত্তর করতেছে, মার কাটা উত্তর করেছে একজন। ঠিক আছে, সুন্দর। এইবার তোমরা একটু তাকায় দেখো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তো এখন আমরা পড়ি নাই, এটা তো এখন আমরা পড়ি নাই। টিস্যু কালচার প্রক্রিয়া শেষে, তাহলে দেখো টিস্যু কালচার প্রক্রিয়া শেষে কি পাওয়া যায়? রোগমুক্ত চারা, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা, অল্প সময়ে অধিক চারা। যারা এই ক্লাসটা করলো তার কাছে এইগুলা বলা কোনো ব্যাপার হলো? এই জিনিস সে একদম ঘাটাঘাট করে ফেলতে পারবে না। সাইব্রিডের মিলনের ক্ষেত্রে কার মিলন হবে? এইটা বলো, তোমরাই বলো। প্রত্যেকটা জিনিস তোমার খুব ভালো পারার কথা, না পারার মতো কোনো ঘটনা এই জায়গায় নাই। তোমার প্রতিটা জিনিস প্রচুর পারার কথা, একদম পারার কথা, খুব ভালো পারার কথা। ভেরি গুড। তাহলে সাইটোপ্লাজমের মিলন একদম পড়া হয়ে গেল। ভাই সাইব্রিড শব্দটা কার সাথে জড়িত? এফআরবির স্টুডেন্টদেরকে কারা আটকে রাখতে পারবে? এফআরবির স্টুডেন্টরা ফাটায় ফেলবে। টিস্যু কালচারের সাথে জড়িত, একদম ডান। মেরিস্টেম কালচার, তোমাদেরকে আমি একটা লাইন পড়িয়েছি, মেরিস্টেম কালচার, এইটা উত্তর দাও। এইটা উত্তর দিতে পারো কিনা? মেরিস্টেম কালচার মানে কি? রোগমুক্ত উদ্ভিদ তৈরি, একদম রোগমুক্ত উদ্ভিদ তৈরি। পড়া হয়ে গেল। তুমি লেভেলে চলে যাবা। টিস্যু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদটার নাম কি তোমার মনে আছে কিনা? চাইনিজদের ওই যে ধানটা, চাইনিজদের ওই যে গমটা। একদম পড়া হয়ে গেল। দান, একদম আগুন, সুপার ডুপার। প্রতিটা পড়া তুমি পারবা, একদম প্রতিটা পড়া তুমি পারবা, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে, এই যে দেখো লাস্ট লাইন যেটা আমরা মাত্র পড়ে আসলাম। এই যে দেখো তো, এই লাইনটা দিয়ে দিয়েছে। আবাদি উদ্ভিদ কোষ থেকে যদি হয় সোমাক্লোনাল ভ্যারিয়েশন, আবাদি গ্যামিট কোষ থেকে যদি হয় গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। তাহলে এখানে কি বলেছে? আবাদি উদ্ভিদ কোষ থেকে যদি হয় তাহলে সোমাক্লোনাল ভ্যারিয়েশন। উত্তরটা কি? সোমাক্লোনাল ভ্যারিয়েশন। যদি এখানে উদ্ভিদ কোষের জায়গায় শব্দটা বলতো গ্যামিট কোষ থেকে তাহলে গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন হইতো। এর বাইরে একটা এমসিকিউও যাবে না। আমি যা পড়ালাম একটা এমসিকিউ এইচএসসিতে এর বাইরে যাবে না। কোন দেশ ওয়েল পামে টিস্যু কালচার করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে? হে, এই যে দেখেছো, আমরা এটা দাগিয়ে রেখেছি, মালয়েশিয়া। মালয়েশিয়ায় টিস্যু কালচার করা হয়। তাহলে ওয়েল পামে টিস্যু কালচার কারা করে? ওয়েল পামে টিস্যু কালচার করে মালয়েশিয়া। তাহলে এই থাইল্যান্ড করে না, সৌদি আরব করে না, তুরস্ক করে না। তাহলে এইটা সঠিক উত্তর হলো কোনোটি নয়। সোমাক্লোনাল এবং সোমাক্লোনাল তো একটাই, তাহলে মালয়েশিয়া। থাইল্যান্ড না কিন্তু,
থাইল্যান্ডে কিসের চাষ করা হচ্ছে? থাইল্যান্ডে কিন্তু অর্কিডের টিস্যু কালচার করা হচ্ছে, ভুল করিস না। থাইল্যান্ডে কিন্তু অর্কিডের টিস্যু কালচার। অয়েল পামের জন্য বিখ্যাত কে? মালয়েশিয়া। ওকে, গুড। দেখো তুমি লেভেলের পড়ালেখা করে ফেলছো। টিস্যু কালচারের প্রকারভেদ একদম সবগুলাই সবগুলাই সঠিক। টিস্যু কালচারে সবগুলাই করা হয়। ডি, তুমি নিজেও জানো যে সবগুলাই করা হয়। গুড। এরই সাথে সাথে টিস্যু কালচার থেকে 100% ডান। উই আর ডান উইথ টিস্যু কালচার। টিস্যু, টিস্যুর উপরে হিসু করে দিলাম। টিস্যু কালচারের উপরে হিসু। কেমন শিখলাম? ওকে, ডান, সুন্দর। তাহলে টিস্যুর উপরে হিসু হয়ে গেল। এবার আমরা ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তিতে যাব। তার আগে একটা অনেকক্ষণ পড়ালেখা করলা, আমরা ওটাও শুরু করব, ঘাটাঘাট শুরু করে ঘাটাঘাট শেষ করে দিব। তার আগে তোমরা একটু সোমাক্লোনাল, সোমাক্লোনাল, সাদিয়া একই, কিন্তু এটা ভুল, তুমি প্রথম শব্দটা ভুল বলতেছো। উই আর ডান। তাহলে টিস্যুর উপরে হিসু। আমরা একটা ছোট্ট ব্রেক নেই, চলো। টানা অনেকক্ষণ পড়ালেখা করলা, শুক্রবার সকালবেলা একটা চ্যাপ্টারে সিকিউ কমন ফেলে দিচ্ছ, এটা বিশাল ব্যাপার। তো আমরা ফিরে আসবো, চলো আমরা একটা ছোট্ট ব্রেক নেই। ব্রেককে বাদ আমরা, ব্রেকের পরে আমরা ফিরে আসব, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, চলো চলো চলো, ঠিক আছে।
তোমরা রিফ্রেশ হয়ে গেছো? তাহলে একটা টপিক শেষ। ওকে, দ্যাটস ফাইন। চলো আমরা আসল টপিকটা শুরু করে দেই। শুনতে পাচ্ছ আশা করি। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এবার নতুন একটা টপিক শুরু করব। এই টপিকটার নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখানে এই চ্যাপ্টারটাতে অনেকগুলো টপিক, মূল টপিক দুইটা, কিছু ছোট ছোট বাচ্চা টপিক আছে, সেই টপিকগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাদেরকে ক্লাসের মাঝখানে জানিয়ে দিই, আমরা সবই শেষ করে ফেলবো, কিন্তু আমি তো তোমাদেরকে বলেছি তোমাদের একটা এক্সট্রা ক্লাস আমি নেব, কারণ প্রতিরক্ষার উপরে ছোট্ট একটা টপিক তোমাদের আলোচনা বাকি। হ্যাঁ, তো এক্সট্রা ক্লাসে যদি আজকের ছোট ছোট কোনো খুচরা টপিক আজকের ক্লাসে বাকি থাকে, সেই এক্সট্রা ক্লাসে আমরা সেই ফাইনাল ক্লাসে সেই দিন আমরা মজা করব, সেলিব্রেশন করব। সেই ফাইনাল ক্লাসে এই সপ্তাহেই, সেটা যে কোনো দিন হতে পারে, আমরা একটা স্লট বের করব, সোমবার বা মঙ্গলবার যে কোনো দিন বের করে আমি তোমাদের সেই ক্লাসটা নিয়ে নেব ইনশাল্লাহ। জানিয়ে দিব আজকে এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে কবে হয় আমি জানিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। তো আমরা তাহলে এখন যে টপিকটা পড়া শুরু করব, এই টপিকটা সবার আগে দেখো, টপিকটার নাম হলো প্লাজমিড। টপিকটার নাম হলো প্লাজমিড। তো প্লাজমিডটা পড়ানোর আগে তো প্লাজমিড সম্পর্কে তোমাদেরকে একটু খালি জানিয়ে দেই। প্লাজমিড কি জিনিস তোমাদেরকে একটু আগে সবার আগে জানতে হবে। সেটা হলো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এইটা একটা, ধরো এইটা একটা, আচ্ছা এইটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার আমাদের মতো কিন্তু নিউক্লিয়াস নাই। ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস সেটাকে বলা হয় নিউক্লিয়েড। এটা হলো ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস। তো এই ব্যাকটেরিয়া নিউক্লিয়াসটাকে বলে এটাকে বলে নিউক্লিয়েড। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস ছাড়াও আরো একটা এক্সট্রা জিনিস থাকে। এক্সট্রা, এটা মানুষের থাকে না, প্রকৃত কোষের থাকে না, আরেকটা এক্সট্রা জিনিস থাকে। এই যে এক্সট্রা জিনিসটা, এই যে লাল কালার দিয়ে আঁকলাম, এই এক্সট্রা জিনিসটাও দেখো এটার মতোই দেখতে। এটা যেমন ডিএনএ দিয়ে তৈরি, এটার মধ্যে যেমন ডিএনএ থাকে, এটার মধ্যেও ডিএনএই থাকে। এটার মধ্যে যেমন ডিএনএ থাকে, এটার মধ্যেও ডিএনএ থাকে। এই জিনিসটার নাম হলো প্লাজমিড। এটার দুই রকম বানান তুমি বিভিন্ন জায়গায় দেখবা, কোথাও প্লাজমিড লেখা, কোথাও এরকম প্লাজমিড লেখা। এটা আসলে ইংরেজি হলো এই যে প্লাজমিড। ঠিক আছে, এখন তাহলে এই প্লাজমিড কি জিনিস তোমাকে বলতে হবে। প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার দেহের ভেতরে ক্রোমোজোমের বাইরে থাকা অতিরিক্ত ডিএনএ। এরা অতিরিক্ত ডিএনএ, এরাও কিন্তু ডিএনএ, এরা অতিরিক্ত ডিএনএ, মনে থাকবে। এবং এই অতিরিক্ত ডিএনএটা নিজে নিজেই রেপ্লিকেশন করতে পারে। এই অতিরিক্ত ডিএনএটা নিজে নিজেই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হতে পারে। এই অতিরিক্ত ডিএনএটা, আহা এটাকে লক করে দাও। এই অতিরিক্ত ডিএনএটা নিজে নিজেই একটা থেকে এরকম দুইটা হয়ে যেতে পারে। নিজে নিজেই কি করতে পারে, নিজে নিজেই রেপ্লিকেশন করতে পারে। এই কথাটা জানতে হবে। তাহলে এই প্লাজমিড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ডিএনএ এর মধ্যে অল্প কিছু জিন থাকে। কি থাকে? অল্প কিছু জিন থাকে। এবং এই প্লাজমিড ব্যবহার করে আমরা দুনিয়ার সবচেয়ে বড় বড় কাজগুলো বর্তমানে করতেছি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যাকটেরিয়ার যেই অংশটা ব্যবহৃত হয় তার নাম হলো এই প্লাজমিড। ঠিক আছে, এই প্লাজমিড খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তো, এই প্লাজমিড নিয়েই আমাদের পড়ালেখা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্লাজমিড থেকে কয়েকটা এমসিকিউ তোমাকে পারতে হবে। আমাদের মূল যেই বিষয় পড়ালেখা, সেই বিষয়ে পড়ানোর আগে আমরা প্লাজমিড বিষয়ে পুরোপুরি A to Z তোমাকে জানতে হবে। এই যে দেখো কি সুন্দর একটা ছবি দেওয়া আছে। তাহলে এই যে ছবিটা, প্রিয় ছোট্ট ভাই বোনেরা দেখো তো,
এই যে এটা একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া, দেখতে পাচ্ছ? এই যে একটা ব্যাকটেরিয়া, এইটা একটা ব্যাকটেরিয়া। যখন একটা ব্যাকটেরিয়া বলা থাকবে তখন বলতে হবে ব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম মানে কি? একটা ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়াম, অনেকগুলো ব্যাকটেরিয়া, তখন হয়ে যাবে বহু বচন ব্যাকটেরিয়া। এক বচন মানে ব্যাকটেরিয়াম। এইটা হলো ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। দেখো ক্রোমোজোমের বাইরে এই যে গোলাকার, এটা হলো প্লাজমিড। ঠিক আছে, কি সুন্দর দেখতে পাচ্ছি। তাহলে এই যে প্লাজমিড, পরীক্ষায় এই প্লাজমিড নিয়ে কি কি প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো পারতে হলে তোমাকে প্লাজমিডের অর্থগুলো, বিষয়গুলো জানতে হবে। তাকায় দেখো তো, এই যে এই যে এই যে তাহলে প্লাজমিড কি জিনিস তুমি অলরেডি জানো, শব্দগুলো ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছি। দেখো, প্লাজমিড হলো ডিএনএ। প্লাজমিড ব্যাকটেরিয়ার এখানকার ডিএনএ এর মতোই আলাদা ডিএনএ। এর মধ্যে অল্প কিছু জিন থাকে, অল্প কিছু জিন থাকে। প্লাজমিডকে চাইলেই জায়গায় জায়গায় কেটে ফেলা যায়। তুমি মনে করছো যে প্লাজমিডের এই জায়গাটাকে আমি কেটে ফেলবো, ধরো তুমি প্লাজমিডের এই জায়গাটুকু তুমি কেটে নিবা, এটা তুমি কেটে এরকম আলাদা করে বের করতে পারবা, এই জায়গাটুকু তুমি কাটতে পারবা। তো এই যে কাটার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় তাদের নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। চ্যাপ্টার 1 থেকেই তোমরা জানো কাটার জন্য এনজাইমের নাম রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগানোর এনজাইমের নাম লাইগেশন এনজাইম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবং দেখো আরেকটা কথা বলা আছে, প্লাজমিড কিন্তু স্বাধীনভাবে রেপ্লিকেশন করতে পারে। এই তো, তাহলে এই কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। আর প্লাজমিড কয় রকম, এখানে এটা এমসিকিউ এর জন্য লাগবে আমাদের। প্লাজমিড 3 রকম ছোট্ট ভাই বোনেরা। প্লাজমিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আর প্লাজমিড। আর আর মানে মনে রাখবা রেজিস্ট্যান্ট প্লাজমিড। এই যে আমরা ওষুধ খাইলে ব্যাকটেরিয়া মারা যায় না, ব্যাকটেরিয়াটা যে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, ঔষধটা যে ব্যাকটেরিয়া এটাকে মারতে পারে না, এর কারণ হলো আর প্লাজমিড গুলা ঔষধের বিরুদ্ধে জিনিসপত্র তৈরি করে। দেখো, তাহলে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন কোন প্লাজমিডে থাকে? আর প্লাজমিড। এটা এমসিকিউ, এখান থেকে প্রশ্ন আসবে। আর একটা প্লাজমিডের নাম হলো এফ প্লাজমিড। এফ মানে ফার্টাইল, তোমরা সবাই জানো ফার্টাইল মানে উর্বরতা, উর্বর মানে বংশবৃদ্ধি করা। তাহলে যেই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার যৌন প্রজননে সাহায্য করে তার নাম কি? এফ প্লাজমিড। এটা থেকে মূলত এমসিকিউ আসবে। কোল প্লাজমিড, কোল প্লাজমিডটা কি? কোল মানে কোলিসিন। তাকায় দেখো তো, যে সকল প্লাজমিড কোলিসিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, কোলিসিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, তাদের নাম হলো কোল প্লাজমিড। এই কোলিসিনের কাজ কি? ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। ব্যাপারটা অনেকটা এইরকম। তোমরা ধরো যে একজন হলো এ, একজন হলো বি। এ আর বি একে অপরের শত্রু, এ আর বি একে অপরের শত্রু। বি কে মারার জন্য এ কিছু পদার্থ তৈরি করলো, কিছু বুলেট তৈরি করলো, বুলেট। এই বুলেট খেয়ে বি সাধারণত মারা যায়। আবার আমরা এইদিকে মানুষ, আমরা হলাম ধরো সি। আমরা বসে বসে দেখলাম যে এ বি কে মারার জন্য বেশ কিছু পদার্থ তৈরি করে। এই পদার্থটা দিলেই তো বি কে মেরে ফেলা যায়। আমরা কি করলাম? এই পদার্থটাকে আমরা বের করে আনলাম। এই বি যখন আমাদেরকে মারতে আসবে, আমরা তখন বি কে এই পদার্থটা দিয়ে দিব, ফলে বি মারা যাবে। তার মানে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করার জন্য যে বিষগুলো ব্যবহার করে, সেগুলো আমরা আমাদের জন্য কাজে লাগাই, আমরা ঔষধ বানানোর জন্য কাজে লাগাই। তো এইরকমই একটা ঔষধের নাম হলো এই যে কোলিসিন, যেটা দিয়ে ইকোলাই ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। এরকমই একটা ঔষধের নাম হলো ভিব্রিওসিন, যেটা দিয়ে ভিব্রিও কলেরার ব্যাকটেরিয়াকে মেরে ফেলা যায়। তাহলে ব্যাকটেরিয়ারা নিজেদের মধ্যে যুদ্ধ করার জন্য যে অস্ত্রপাতিগুলো বানায়, সেগুলো আমরা মানুষ সেগুলোকে কালেক্ট করে নেই, তারপর ওই ব্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে ফেলি। কি জোস কথা! তাহলে প্রিয় ছোট্ট ভাই বোনেরা, প্লাজমিড থেকে এগুলো কি আসবে? এগুলো এগুলো এমসিকিউ আসবে। আর এই যে জীবাণুগুলা, এই যে বিষগুলা তৈরি করে, এই বিষগুলা অন্য প্রজাতিকে মারার জন্য তারা তৈরি করে, নিজেদেরকে মারার জন্য না। এখন প্লাজমিড নিয়ে এত পড়ালেখা কেন? কারণ আমাদের সকল আলোচনার মূল আলোচনা হলো এই প্লাজমিড। দেখো, এই প্লাজমিড জীব প্রযুক্তিতে কি হিসাবে ব্যবহৃত হয়? বাহক হিসাবে ব্যবহৃত হয়, বাহক বা ভেক্টর। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, প্লাজমিড মানেই
তোমাকে একটা কথা বলতে হবে, প্লাজমিড মানে একটা কথা একদম ফরজ, প্লাজমিড মানেই মনে রাখতে হবে যেই কথাটা, সেটা হলো প্লাজমিড মানেই হলো জীব প্রযুক্তিতে বাহক বা ভেক্টর। খুবই গুরুত্বপূর্ণ কথা, প্লাজমিড মানেই জীব প্রযুক্তিতে বাহক বা ভেক্টর। দিস ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এই তো, এখন চলো এমসিকিউ গুলো সলভ করি, দেখবা তুমি সবগুলো এমসিকিউ পারছো। তুমি তাকায় দেখো তো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে জিনের যে বাহক, বাহক মানে কি? বাহক মানে প্লাজমিড। এই প্লাজমিডের বৈশিষ্ট্য কি তোমরা আমাকে বলো। এরা কি নিজেরা রেপ্লিকেট করতে পারে কিনা? উত্তর হলো হ্যাঁ, নিজেরা রেপ্লিকেট করতে পারে। এদের কি সুতা দুইটা কিনা? উত্তর হলো হ্যাঁ, এদের সুতা দুইটা। এরা কি গোলাকার কিনা? তুমি বলবে হ্যাঁ, একটু আগেই তো দেখলাম যে এরা গোলাকার। তাহলে উত্তর হলো, ঠিক আছে, বুঝতে পারলাম কিনা? বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে উত্তর কি? ওকে, আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? আমরা যদি বললাম তো একটা ছোট্ট এক্সট্রা ক্লাস তোমাদের যেহেতু লাগবেই, সেজন্য যেহেতু নামাজ আছে, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি, তো আমরা 12টা 10 পর্যন্ত ক্লাস করি। প্যারা নিও না, চিন্তা করো না, 12টা 10 পর্যন্ত ক্লাস করি। ঠিক আছে, ওকে, তাহলে ডি। এরপর দেখো কোন এনজাইম দ্বারা নির্দিষ্ট অংশ কাটা হয়। তুমি যখনই দেখবা কাটার কথা বলা হচ্ছে, তখনই তুমি জানবা কাটার জন্য ব্যবহৃত এনজাইমের নাম, কাটার জন্য ব্যবহৃত এনজাইমের নাম রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি, ফাইন। তাহলে এইটা আমরা এখনো পড়িনি, এটা আমরা পড়বো, এটা তো আমরা এখনো পড়িনি, বাট এটা আমরা সামনে পড়বো। তাহলে 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 এটাই। তাহলে কোনটিতে প্লাজমিড আছে? প্লাজমিড মোটামুটি তাহলে ভাইরাসে কি নিউমোকক্কাস, তো ইকোলাই এর মধ্যে সবচেয়ে বেশি প্লাজমিড আছে। তো ইকোলাই প্লাজমিড আছে মূলত কোনটাতে? সব ব্যাকটেরিয়া যে প্লাজমিড আছে তা না, এটা তো ভাইরাস, এদের প্লাজমিড নাই। তো ইকোলাই এর প্লাজমিড আছে, এটা জানতে হবে। ঠিক আছে, ইকোলাই এর প্লাজমিড থাকে। তাহলে দেখো আমি একটু আগেই পড়ালাম কোন প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে। উত্তর হলো, তোমরা জানো, না পারার কোনো কারণ নাই। কোন প্লাজমিডে? দেখো তো অ্যান্টিবায়োটিক, এটা উত্তর দাও। এই চ্যাপ্টারে যারা 25 ব্যাচের ক্লাস করেছো, একই কথা, একই পড়া আমরা ওই জায়গাতেও পড়িয়েছি, একই পড়া আমরা ওই জায়গাতেও পড়েছি, নো প্যারা। তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে কোথায়? আর প্লাজমিড। ফ্যান্টাস্টিক, দেখতে পাচ্ছ প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই অংশটার নাম কি? এই অংশটার নাম প্লাজমিড। ঠিক আছে, তাহলে এই অংশটার নাম প্লাজমিড। প্লাজমিডের জন্য প্রযোজ্য নয় কোনটা? আজকে আমরা প্লাজমিড জানি, আমরা এক্সট্রা ক্লাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং প্রতিরক্ষা, মানবদের প্রতিরক্ষার এক্সট্রাটুকু পড়বো শুক্রবার দিন। এখনই আজান হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, নামাজের বিষয় আছে। আমরা চাপ না নেই, আমাদের হাতে এখনো 2 মাস সময় আছে, একদম চিল করো, মাত্র একটা ক্লাস এক্সট্রা লাগবে। ঠিক আছে, তাহলে নিচের কোনটা প্রযোজ্য না? এক সূত্রক, এই কথাটা সত্য না। তাহলে এক সূত্রক কথাটা সত্য না, তাহলে এইটা সত্য না, তার মানে এইটাই আমাদের উত্তর, তাই তো? ঠিক আছে, সাবাস সাবাস। ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে কোনটিতে? তাহলে কোল প্লাজমিড, এই তো, তাই না? ওকে, সুন্দর। তাহলে এখন আশা করি বুঝতে পেরেছো প্রিয় ছোট্ট ভাই বোনেরা। তাহলে আমাদের পড়া শুরু হবে এইটা দিয়ে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। তোমরা যেমন টিস্যু কালচারের উপর অলরেডি বস হয়ে গেছো, টাইম আছে বলতে 7 দিন সময় তো আছে, চিন্তা করো না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, এইটা দিয়েই আমরা পড়া শুরু করব। তো আমার মনে হয় যে একটা সিকিউ তোমরা আগে একটু মাথার মধ্যে বসাও। আমরা আমাদের 40 মিনিটের একটা 50 মিনিট একটা এই টপিকে পড়ালেখা লাগবে, এই বিষয়টা প্লাস ওই যে ছোট্ট একটা টপিক বাকি, যেটা তোমরা ক্লাসে অনেকেই বলেছো, হ্যাঁ,
তো ওইটা আমরা দুইটা একসাথেই পড়ে ফেলবো, এই সপ্তাহেই পড়ে ফেলবো ইনশাআল্লাহ, যাতে আমাদের কোনো কিছু, ওইটাই হবে আমার এফআরবি ব্যাচের এই বছরের লাস্ট ক্লাস। ঠিক আছে? তো আজকের তাহলে তোমার হাউসওয়াইফ কি কি থাকলো? আজকে তোমার হাউসওয়াইফ আজকেই ক্লাস শেষে, আজকে দিনের বেলা দুপুরবেলা নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করে সবাই খাতার মধ্যে এই ছবিটা একবার হলেও এঁকে ফেলা। ঠিক আছে? আজকের ক্লাস শেষে এই ছবিটা তোমরা একবার সুন্দর করে এঁকে ফেলবা। আমাকে ট্যাগ করে দিও তো, কারা কারা ছবিটা আঁকলা আমাকে একটু ছবিটা এঁকে ট্যাগ করে দিও। ওকে, আমাকে ছবিটাকে ট্যাগ করে দিও যে কেমন। তো আজকের ক্লাস আমরা, যেহেতু ওটা শুরু করলে 30 মিনিট লাগবে, সেজন্য আমরা লেনদেনিং করলাম না, আমরা আজকে এখানে শেষ করলাম। নেক্সট দিন চ্যাপ্টারটা শেষ করে দেব। আমার ছোট্ট ভাই বোনেরা, তোমরা অনেক কষ্ট করছো, ইনশাআল্লাহ রেজাল্ট খুব ভালো হবে, সবাই এ প্লাস পাবা। সবার জন্য আমার মন থেকে দোয়া থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।